তো লেটস স্টার্ট। তো আমরা দুটো চ্যাপ্টার কমপ্লিট করব এখানে। এক হচ্ছে পরিমাণগত রসায়ন এবং এর পরে হচ্ছে পরিমাণগত রসায়ন এবং এর পরে আমরা যে চ্যাপ্টারটা পড়ব সেটা হচ্ছে তড়িৎ রসায়ন। তো প্রথমেই পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটা নিয়ে তোমাদের একটুখানি ধারণা দিব। অনেকের এখান থেকে মিসকনসেপশন আছে যে অনেক কঠিন কঠিন প্রশ্ন হয়। আসলে কোনো কঠিন প্রশ্ন হয় না, খুবই সহজ সহজ প্রশ্ন হয়। দেখো কোন কোন টপিক লাগবে, হ্যাঁ কোন কোন টপিক লাগবে আমাদের, কোন কোন টপিক, হ্যাঁ কোন কোন টপিক লাগবে আমাদের, কোন কোন টপিক পড়ব, হ্যাঁ এটাকে বলতে পারো একদম সুপার সাজেশন। হ্যাঁ সুপার সাজেশন, সুপার সাজেশন বলতে বুঝাচ্ছি যে এইখান থেকে এই টপিক থেকেই আসলে প্রতি বছর প্রশ্ন হচ্ছে, এবার ইনশাআল্লাহ হবে। হ্যাঁ পিপিএম, পিপিএম, পিপিবি, পিপিটি পার্সেন্ট অর্থাৎ শতকরা ঘনমাত্রা, এখান থেকে প্রতি বছরই প্রশ্ন হচ্ছে। অর্থাৎ 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত সেটা নির্ণয় করো। ঠিক আছে, আবার অনেক সময় প্রশ্ন করে যে এটাকে শতকরা ঘনমাত্রাতে রূপান্তরিত করো। দুটাই সহজ, খুবই সহজ। আমি টেকনিকও শেখাই দিব, কনসেপ্টটাও শেখাই দিব। পিপিএম, পিপিবি, পিপিটি এটাও তোমাদেরকে শেখাবো। ঠিক আছে, পিপিএম, পিপিবি, পিপিটি। এরপর হচ্ছে মোল, মোল রিলেটেড যে ফর্মুলা গুলো আছে এটাকে তোমরা বলতে পারো স্টয়কিওমেট্রি। হ্যাঁ স্টয়কিওমেট্রি, হ্যাঁ স্টয়কিওমেট্রি, যেটা তোমরা 9-10 থেকে করে এসেছো। হ্যাঁ ম্যাক্সিমাম জিনিসপত্রই তোমাদের জানা, ম্যাক্সিমাম জিনিসপত্রই তোমাদের জানা। এরপর হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, প্রাইমারি ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। হ্যাঁ এরপর যদি বলো তাইলে হচ্ছে নির্দেশক, কোন নির্দেশকটা বেশি উপযোগী। হ্যাঁ কোন নির্দেশকটা বেশি উপযোগী, কোন নির্দেশক বেশি উপযোগী। হ্যাঁ এরপর হচ্ছে জারণ বিজারণ, জারক বিজারক। হ্যাঁ জারণ বিজারণ, জারণ বিজারণ, জারক বিজারক। হ্যাঁ জারণ বিজারণ, জারক বিজারক। তো মোর অর লেস এই যে টপিকগুলো আমি এখানে লিখলাম এর মধ্যে যেমন তোমার জারণ বিজারণ পার্টের মধ্যে বা জারক বিজারক পার্টের মধ্যে আমাদের টাইট্রেশন পার্টটাও ঢুকে যাবে। এটাকে আমি আলাদা একটা টপিক লিখছি, টাইট্রেশন। হ্যাঁ টাইট্রেশন, যেমন এখান থেকে খুব সহজ কিছু প্রশ্ন হয়, যে প্রশ্নগুলো হচ্ছে এখান থেকে খুব সহজ কিছু প্রশ্ন হইছে বিগত বছরগুলোতে। সেই প্রশ্নগুলো কি রকম, যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কত। এরপর এরকম প্রশ্ন হইছে, এরকম প্রশ্ন দেখেছো তোমরা নিশ্চয়ই, যে পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত, নিচের কোন যৌগটিতে ক্লোরিনের জারণ মান সবথেকে বেশি, নিচের কোনটি সবথেকে শক্তিশালী অ্যাসিড। এরকম প্রশ্ন কিন্তু হয়েছে, মানে অনেক প্রশ্ন হয়েছে এরকম। তো দেখো আমরা এই টপিকগুলোর বেসিক যদি ক্লিয়ার করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের এই চ্যাপ্টার থেকে কোনো সমস্যা হচ্ছে না। তো আমরা যখন কোশ্চেন সলভে চলে যাব, কোশ্চেন সলভ থেকে একটা একটা করে কনসেপ্ট আমরা ক্লিয়ার হয়ে নিব। ঠিক আছে, দেখবা একই টাইপের একটা প্রশ্ন সলভ করলে অনেকগুলো প্রশ্ন তোমাদের ইজি হয়ে যাচ্ছে। ঠিক আছে, ফাইন। তো চলো আমরা এবার সরাসরি চলে যাই আমাদের প্রশ্নে। হ্যাঁ আমাদের সরাসরি প্রশ্নে চলে যাব। ওকে, তো আমাদের স্ক্রিনে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, রক্তে গ্লুকোজের ঘনমাত্রা, আমি বলেছিলাম জাস্ট এই 5টা টাইপ থেকেই প্রশ্ন হবে। গ্লুকোজের ঘনমাত্রা 2 × 10⁻³ মোলার হলে পিপিএম এককে মানটা কত হবে। তো আমরা কোশ্চেনটা এখনই সলভ করব না, আমরা এককের রূপান্তরের বেসিকটা শিখবো এখানে। ঠিক আছে, আমরা এককের রূপান্তরের বেসিকটা শিখবো যাতে এই ধরনের সব প্রশ্ন আমরা সলভ করতে পারি। হ্যাঁ এককের রূপান্তর, হ্যাঁ এককের রূপান্তর এর বেসিক। হ্যাঁ এককের রূপান্তরের বেসিকটা শিখবো। তো বেসিকটা শিখবো আমরা। তো বেসিক শেখার জন্য আমাদের যেভাবে আসলে বেসিকটা শিখতে হবে, যত ধরনের ঘনমাত্রা রিলেটেড একক রয়েছে আমি যেন করতে পারি। তো ধরো তোমার কাছে মোলার একক রয়েছে, মোলার, এটা হচ্ছে মোলার। হ্যাঁ তো মোলার থেকে আমরা যদি বলি মোলার থেকে মোল পার লিটার,
তাহলে 1 মোলার মানে কি 1 মোল পার লিটার, রাইট? মোল পার লিটার, 1 মোলার মানে হচ্ছে 1 মোল পার লিটার। তার মানে তোমার কাছে মোলার ঘনমাত্রা রয়েছে মানে তোমার কাছে রয়েছে মোল পার লিটার ঘনমাত্রা। মোলার রয়েছে মানে মোল পার লিটার ঘনমাত্রা রয়েছে। ফাইন। আমরা মোল পার লিটার থেকে আমরা গ্রাম পার লিটারে কনভার্ট করতে চাই। মোল পার লিটার থেকে আমরা গ্রাম পার লিটারে যেতে চাই। তাহলে গ্রাম পার লিটারে যেতে গেলে কি করতে হবে? মোল পার লিটার থেকে আমরা গ্রাম পার লিটারে যেতে চাই, তাইলে শুধুমাত্র আণবিক ভর দ্বারা গুণ করতে হবে। তুমি যদি আণবিক ভর দ্বারা গুণ করে ফেলো, মোল পার লিটার থেকে গ্রাম পার লিটারে যেতে যে তুমি যদি আণবিক ভর অর্থাৎ m দ্বারা গুণ করে ফেলো, m দ্বারা আমরা বুঝাচ্ছি আণবিক ভর, তাহলে যে কোনো যৌগের মোল পার লিটার বা মোলার থেকে তুমি যদি গ্রাম পার লিটারে যেতে চাও, শুধুমাত্র আণবিক ভর দ্বারা গুণ করে ফেললেই হয়ে যাবে। ঠিক আছে, ফাইন। আমি এখানে তোমাদের একটা এক্সাম্পলও দেখাবো। ধরো 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, এইটা নিয়ে আমরা কাজ করা শুরু করছি। তাহলে এখান থেকে আমি বলতে পারি 2 মোল পার লিটার বলতে পারি, তাই না? এবার আমি যদি বলি গ্রাম পার লিটারে নিয়ে যাও, তাইলে 2 ইনটু আণবিক ভর হচ্ছে 40 গ্রাম পার লিটার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের মোল বা মোল পার লিটার মোলার বা মোল পার লিটার থেকে কিভাবে গ্রাম পার লিটারে যেতে হয়। ঠিক আছে, মোল বা মোল পার লিটার থেকে কিভাবে গ্রাম পার লিটারে যেতে হয়। এইবার আসো আমরা যাব হচ্ছে মিলিগ্রাম পার লিটারে। মিলিগ্রাম পার লিটার, লিটারের জায়গায় কিন্তু লিটারই আছে, নিচে আমাদের লিটারই আছে। গ্রাম থেকে আমরা মিলিগ্রামে যাব, তাহলে কি করতে হবে? গ্রাম থেকে মিলিগ্রামে যেতে গেলে 10 টু দি পাওয়ার কিউব বা 1000 দ্বারা গুণ করে ফেললেই হয়ে যায়। তাহলে চলো সেই কাজটা আমরা করি। দেখো আণবিক ভর তো ছিলই, আর এক্সট্রা 10 টু দি পাওয়ার কিউব দ্বারা গুণ করে দিলাম, তাইলে আমরা মিলিগ্রাম পার লিটারে চলে গেলাম। আমি আসলে কেন সাথে সাথে নিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে আমি একবারে মোল পার লিটার থেকে মিলিগ্রাম পার লিটারে যাওয়ার ওয়েটা দেখানোর জন্য সূত্রটাকে এভাবে লিখছি। এক্সাম্পল দেখো যে 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডকে তুমি মিলিগ্রাম পার লিটারে যদি প্রকাশ করতে চাও, তাহলে আণবিক ভর 2 তো ছিল, কার জন্য? সরকারি 2 ছিল। এরপর 10 টু দি পাওয়ার কিউব তো আমাদের, আচ্ছা আণবিক ভর তো ছিলই, আণবিক ভর তো থাকবেই, m এর মান হচ্ছে 40, আর 10 টু দি পাওয়ার কিউব যদি তুমি গুণ করো তাইলেই তুমি পেয়ে যাচ্ছ মিলিগ্রাম পার লিটার। তাহলে 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এর ভ্যালুকে মিলিগ্রাম পার লিটারে যদি প্রকাশ করতে চাও, তাইলে 2 এর জন্য 2 থাকবেই, আণবিক ভর ইনটু 10 টু দি পাওয়ার কিউব। তাহলে যে কোনো যৌগের ক্ষেত্রে মোল পার লিটারকে মোল পার লিটারকে লাস্টে যে শর্টকাটটা লাস্টে যে শেখাচ্ছি, SM ইনটু 1000 যারা লিখছো লাস্টে যে শেখাচ্ছি, আগে বেসিকটা শিখো তারপর শর্টকাট শেখাবো, যাতে তোমাদের পেঁচিয়ে না যায়। হ্যাঁ, আগে বেসিকটা শিখো তারপর শর্টকাট শেখাচ্ছি। এরপর আসো এই যে এটাকে এবার আমরা নিয়ে যাব হচ্ছে ppm এ। তোমরা নিশ্চয়ই জানো যে 1 মিলিগ্রাম পার লিটার মানেই হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার মানেই হচ্ছে 1 ppm। 1 মিলিগ্রাম পার লিটার মানেই হচ্ছে 1 ppm। 1 মিলিগ্রাম পার লিটার মানে 1 ppm। তাহলে দেখো আমাদের কি করতে হবে, নতুন কোনো কিছু দ্বারা মাল্টিপ্লাই করতে হবে না, m ইনটু 10 টু দি পাওয়ার কিউব মানেই হচ্ছে ppm। তাহলে এই পাশে এসে দেখো, তাহলে এইটাই হচ্ছে আমাদের ppm হয়ে গিয়েছে, 40 ইনটু 10 টু দি পাওয়ার কিউব ppm। দেখছো, তাহলে মোলার যদি থাকে ppm এ যাইতে গেলে আণবিক ভর ইনটু 10 টু দি পাওয়ার কিউব, শেষ। আণবিক ভর ইনটু 10 টু দি পাওয়ার কিউব, কিচ্ছু না। মোলার যদি থাকে ppm এ যাইতে গেলে আণবিক ভর ইনটু 10 টু দি পাওয়ার কিউব। ওকে ফাইন। এবার আমরা ppb এবং ppt তে যাব। জাস্ট একটা করে 10 টু দি পাওয়ার কিউব বাড়িয়ে ফেলতে হবে, একটা করে 10 টু দি পাওয়ার কিউব বাড়িয়ে ফেলতে হবে। আণবিক ভর 10 টু দি পাওয়ার কিউব ছিল, আবার একটা 10 টু দি পাওয়ার কিউব অ্যাড হলো, তাইলে আমরা পেয়ে গেলাম ppb। ঠিক আছে, আমরা যদি ppt তে যেতে চাই, জাস্ট আরেকটা 10 টু দি পাওয়ার কিউব অ্যাড হয়ে যাবে। আণবিক ভর ছিল 10 টু দি পাওয়ার কিউব ছিল, 10 টু দি পাওয়ার কিউব ছিল, আরেকটা 10 টু দি পাওয়ার কিউব অ্যাড হয়ে গেলে আমরা ppt তে চলে যেতে পারি। একবারে 10 টু দি পাওয়ার 9 কেন লিখলাম না, কারণ তোমাদেরকে বোঝানোর জন্য। তো তাহলে দেখো এই পাশে ক্যালকুলেশনটা দেখো, 2 ইনটু 40 ইনটু 10 টু দি পাওয়ার কিউব ইনটু 10 টু দি পাওয়ার কিউব, এটা ppb পার্টস পার বিলিয়ন। আর একদম ফাইনালি 2 ইনটু 40
ইন্টু 10 টু দি পাওয়ার কিউব ইন্টু 10 টু দি পাওয়ার কিউব ইন্টু 10 টু দি পাওয়ার কিউব, এটা পিপিটি। ঠিক আছে, পিপিটি। ঠিক আছে, তো এই তো আমাদের ঘনমাত্রার সকল একক আমরা আসলে লিখে ফেলতে পারলাম, সকল একক লিখে ফেলতে পারলাম। আমাদের এককগুলো কি কি? মোলার, মোল পার লিটার, গ্রাম পার লিটার, মিলিগ্রাম পার লিটার, পিপিএম, পিপিবি, পিপিটি। এখন কথা হচ্ছে এইভাবে কেন লিখলাম? সরাসরি কি আমরা করতে পারতাম না? পারতাম। দেখো, যদি মোলার থেকে, সাধারণত যেটা দেওয়া থাকে, এখানে মোলার দেওয়া আছে, পিপিএম এ যাবো, তাহলে মোলার দেওয়া আছে, পিপিএম এ তুমি যেতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? এম মানে হচ্ছে অ্যাটমিক মাস, আণবিক ভর, 10 টু দি পাওয়ার কিউব দ্বারা গুণ করে ফেললেই হয়ে যাবে। গ্লুকোজের আণবিক ভর কত? 180 ইনটু 10 টু দি পাওয়ার কিউব। ঘটনা শেষ। শর্টকাট তো এখন তোমরা নিজেরাই তৈরি করে নিতে পারবা, বেসিক যদি তোমাদের ভালো মতো বোঝা থাকে, তাই না? শর্টকাট তো নিজেরাই তৈরি করে নিতে পারবা যদি বেসিক ভালো মতো জানা থাকে। তো দেখো, হয়ে গেছে, আমরা যে কোনো ধরনের কনভার্সন এখন করে ফেলতে পারবো, তাই না? তো দেখো, মোলারে আসতে আমরা যাব হচ্ছে পিপিএম এ। যে কোনো যৌগের ক্ষেত্রে আমরা এটা করতে পারি। ঠিক আছে, শর্টকাট কি তাইলে? যেটা বেসিক ওইটাই শর্টকাট। শর্টকাট শিখে শিখে তো অবস্থা খারাপ করে ফেলছো এতদিনে। অনেক শর্টকাট শিখেছো, শর্টকাট গুলো শেখার জন্য আবার আরেকটা শর্টকাট দরকার, তাই না? আবার সেই শর্টকাটটা মনে রাখতে আবার আরেকটা শর্টকাট দরকার। এইভাবে শর্টকাট টু দি পাওয়ার শর্টকাট টু দি পাওয়ার শর্টকাট করে করেই আসলে লাইফের সবকিছু শর্টকাট হয়ে গেছে। এই জন্য চান্সটাও শর্টকাট হয়ে গেছে। তো আমরা চান্স পাওয়ার জন্য শর্টকাট খুঁজবো না। হ্যাঁ, ওকে, ঠিক আছে। একজন লিখেছে, ভাইয়া একটু ফাস্ট পড়লে খুব ভালো হতো। হ্যাঁ, দেখো, এই একটা বেসিক দিয়ে তুমি 50টা প্রশ্ন সলভ করতে পারবা। এই একটা বেসিক দিয়ে তোমরা প্রিভিয়াসলি যতগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছো, ম্যাক্সিমাম জায়গায় দেখবা এখান থেকে প্রশ্ন এসেছে, তাই না? অনেকের এই বেসিকটা মাথায় ছিলই না। আশা করছি তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো। তো এবার আসো আমরা এই প্রশ্নটা সলভ করব। আমাদের এখানে কি দেওয়া আছে? আমাদের এখানে দেওয়া আছে 2 ইনটু 10 টু দি পাওয়ার -3 মোলার, তাই না? এটাকে আমরা কিসে নিয়ে যাব? পিপিএম এ, পার্টস পার মিলিয়নে নিয়ে যাব। ঠিক এখানে एग्जांपल যেটা দেখিয়েছি, দেখো, ঠিক এইখান থেকে আমাদের এখানে আসতে হবে, রাইট? এখান থেকে এখানে আসতে হবে। তাহলে যা দেওয়া আছে 2 ইনটু 10 টু দি পাওয়ার -3 ইনটু আণবিক ভর কত? গ্লুকোজের আণবিক ভর হচ্ছে 180, আর সূত্রের 10 টু দি পাওয়ার কিউব, তাহলে পিপিএম হয়ে গেছে। তাহলে পিপিএম যে হয়ে গেল, তাহলে এবার এই 10 টু দি পাওয়ার কিউব, এই 10 টু দি পাওয়ার কিউব কাটাকাটি হয়ে যাবে, তাই না? এটা কাটাকাটি হয়ে যাবে। তাহলে আমরা আলটিমেটলি দেখো, ক্যালকুলেটর ছাড়াই কিন্তু ক্যালকুলেশন করতে পারছি, রাইট? দেখো, 2 ইনটু 180, 180 দুগুণে কত হবে? 360 পিপিএম। মুখে মুখেই এখন ক্যালকুলেট করে ফেলতে পারবা, ঠিক আছে? সো দ্যাটস ইট, এটাই। তো সবাই দেখো উত্তর করে ফেলতে পারছো। আমি আরেকটা জিনিস তোমাদেরকে শেখাবো, আরেকটা বেসিক শেখাবো, সেটা হচ্ছে পার্সেন্ট থেকে মোলারিটি, যাতে এই রিলেটেড কোনো প্রশ্ন তোমরা না আটকাও। পার্সেন্ট থেকে মোলারিটি, ঠিক আছে? পার্সেন্ট থেকে মোলারিটিতে কিভাবে যাওয়া যায়? 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা মোলারিটিতে বের করো। 5% থেকে 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা মোলারিটিতে বের করো। মনে রাখবা তোমরা, এই প্রশ্নটা সলভ করার জন্য আসলে খুব বেশি মেধাবী হওয়া লাগে না। 10% মেধাবী হইলে এই প্রশ্নটা সলভ করা যায়। কত পার্সেন্ট মেধাবী হইলে? 10% মেধাবী হইলেই পার্সেন্ট থেকে মোলারিটিতে কনভার্ট করা যে কোশ্চেন, সেটা সলভ করা যায়। কত পার্সেন্ট মেধাবী হলে? 10% মেধাবী হলেই তুমি এটা সলভ করতে পারবে। 10% মেধাবী হলেই চলবে, 10% মেধাবী হলেই চলবে। আচ্ছা, এটা কেন লিখলাম? মেধাবী বানানো আবার বাংলিশ করে কেন লিখলাম 10% মেধাবী? দেখো, সূত্রটা হচ্ছে, তুমি যদি মোলারিটি এককে এটা বের করতে চাও, ধরো মোলারিটিকে আমরা ধরলাম S ইজ ইকুয়াল টু 10 ইনটু পার্সেন্টেজ ডিভাইডেড বাই M, এটাই হচ্ছে সূত্র, ঠিক আছে? S ইজ ইকুয়াল টু 10 ইনটু পার্সেন্টেজ ডিভাইড বাই M। তার মানে কি হইলো বলো তো? 10% মেধাবী, এভাবে মনে রাখবা। যত পার্সেন্ট না থাকবে সেটাকে 10 দ্বারা গুণ করব, নিচে তার আণবিক ভর দ্বারা ভাগ করব, ঠিক আছে?
আচ্ছা এক্সাম্পল দিয়ে বুঝাই, তাইলে আপনারা গাধার দল, আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন। ঠিক আছে, আপনারা যারা গাধা আছেন, সম্মানিত গাধা এবং গাধিনী আছেন, তারা খুব ভালো মতো বুঝতে পারবেন যে 10% মেধাবী বলতে আসলে কি বুঝাইলাম। এটা জাস্ট হচ্ছে তোমাদের মনে রাখার জন্য 10% মেধাবী। দেখো যদি ব্যাপারটা এরকম হয়, 5% সোডিয়াম হাইড্রোক্সাইড এর ঘনমাত্রা কিসে বের করতে হবে? মোলারিটিতে বের করতে হবে। তাহলে আমরা কি করব? S ইজ ইকুয়াল টু সূত্রের 10 ইনটু পার্সেন্টেজ হচ্ছে 5 ডিভাইডেড বাই আণবিক ভর হচ্ছে 40। এখানে যেটা পাবো এটাই হচ্ছে মোলারিটি। এবার কি বুঝছেন আপনারা? তাহলে যারা যারা বুঝেছেন তারা আসলে 10% মেধাবী। হ্যাঁ, তো এইভাবে করে তোমরা ভাইয়া যদি ঘনমাত্রা থাকে তাহলে কিভাবে পিপিএম বের করব? আচ্ছা দেখো, ঘনমাত্রা তো এই যে এটাই তো ঘনমাত্রা দেওয়া থাকলে পিপিএম এই যে আণবিক ভর ইউনিট নিতে কিউব দ্বারা গুণ করে ফেলবা। এবার আসো পার্সেন্ট থেকেও, এটাও তোমাদেরকে বুঝাই দিলাম না, পার্সেন্ট থেকে কিভাবে মোলারিটিতে যেতে হয়। তাহলে ঘনমাত্রা রিলেটেড সকল প্রবলেম সলভ। ঘনমাত্রা রিলেটেড আর কোনো কিছু দিয়ে আমাদেরকে আটকাইতে পারবে না। ঘনমাত্রা দেখবো মানে সবার আগে সেটা উত্তর করব। যদি কোথাও দেখি ঘনমাত্রা রিলেটেড প্রশ্ন করছে, তাহলে সবার আগে সেটা আমাদের উত্তর করতে পারতে হবে। সামারি করে দেই, সকল ঘনমাত্রা রূপান্তর লিখেছি, একটা এক্সাম্পল দিয়েছি, এই কোশ্চেনটা সলভ করেছি, পার্সেন্ট থেকে কিভাবে মোলারিটিতে যেতে হয় সেটা দেখাইলাম। এখন বলো ঘনমাত্রা থেকে প্রশ্ন আসলে তোমরা অ্যান্সার করতে পারবা কিনা, কনসেপ্টটা বুঝতে পেরেছো কিনা? 1.25 এর মতো হবে সম্ভবত। এখানে কনসেপ্টটা ক্লিয়ার কিনা? যারা গাধা আছে তারাও জানাও, যারা গাধিনী আছো তারাও জানাও, হ্যাঁ, যে পুরো কনসেপ্টটা আমি আসলে ক্লিয়ার করতে পেরেছি কিনা। স্ক্রিনশট নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। ফোনের অ্যালবামে না, হ্যাঁ, খাতাই না, মাথায় থাকতে হবে। মাথায় থাকলেই না হয় পরীক্ষা হলে অ্যান্সার করতে পারবা। মোবাইল ফোন পরীক্ষা হলে নিয়ে যেতে পারবা না, হ্যাঁ। তারপর তোমার নোট খাতা পরীক্ষা হলে নিয়ে যেতে পারবা না। পরীক্ষার হলে কোন রকম এই তোমার মাথাটা নিয়ে যেতে পারবা, হ্যাঁ। জি ভাইয়া ফাইন, এই তো ফাইন। ওকে ফাইন, এই তো দেখি পোলাপান দেখি ভালোই ক্লাস বুঝতেছে। জোস ক্লাস ভাই, আমিও বুঝছি, তোমাদের মেয়ে বুঝবে আমাদের কমেন্ট বক্সে আছে। বায়োলজি তো অবশ্যই সব লাগে টাগে না, বায়োলজি আসলে অনেক মজার সাবজেক্ট। এই যে সব প্যাচাল পোচালো নাই, পিপিএম টিপিএম এসব কোত্থেকে। তো এটা পরীক্ষায় আসবে, আমি বলে দিলাম এবছর এগ্রি এক্সামে পরীক্ষা এটা আসবে, হ্যাঁ। এবং আসলে যদি তোরা না পারস বেট, তাহলে একদম মানে পরীক্ষার পরে শুধু দেখা করবি এটা পারস না এই জন্য মার খাওয়ার জন্য, হ্যাঁ। ওকে ফাইন, ক্লিয়ার ভাইয়া? ওকে, অন্য কিছু থাকবে না, হ্যাঁ, অন্য কিছু থাকবে না সরকার, এগুলোই থাকবে। এইবার তাইলে এই প্রশ্নটা আমি সলভ করে দিব না, এই প্রশ্নটা অলরেডি দেখাই ফেলছি না। এই যে 10% মেধাবী যারা যারা আছো, এই প্রশ্নটা সলভ করে ফেলো। এটাও আসছে বা 21-22-এ 10% মেধাবী তোরা যারা যারা আছিস, এটা সলভ করে ফেল। কি দিছে? 5% সোডিয়াম হাইড্রোক্সাইডে মিলিলিটার দ্রবণে কত গ্রাম NaOH থাকে। মিলিলিটার বলতে অ্যাকচুয়ালি এখানে 100 মিলিলিটার বোঝায়। পার্সেন্ট শতকরা মানে কত মিলিলিটার, হ্যাঁ। তোমাকে যদি প্রশ্ন করা হয় 5% সোডিয়াম হাইড্রোক্সাইড বলতে কি বুঝো? 5% সোডিয়াম হাইড্রোক্সাইড বলতে কি বুঝো জানো? এই 5% মানে হচ্ছে এটা W/V%, হ্যাঁ। আরো আছে W/W আছে, V/V আছে। তোমরা অনুধাবনমূলক প্রশ্ন সলভ করতে না, এটা বলতে কি বোঝায়, এটা সেরকম টাইপের প্রশ্ন। তাহলে এটা দ্বারা বোঝায় এই যে 5% মানে হচ্ছে W মানে হচ্ছে 5 গ্রাম, আর শতকরা 100 ml এর মধ্যে 5 গ্রাম আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাইলে এটা বলতে বোঝায় 100 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কত গ্রাম? 5 গ্রাম। ঠিক আছে, এটা বলতে এটাই বোঝায়। ml দেখে ভাবতেছো ml কোত্থেকে আসলো, কত ml কিছুই দেওয়া নাই, হ্যাঁ। আচ্ছা, এটা দুই রকম ভাবে সলভ করা যায়। যারা হচ্ছে শর্টকাট পাগলা তাদের জন্য একটা নিয়ম, আর যারা ডিটেইলস পাগলা, হ্যাঁ, তাদের জন্য সূত্রটা হচ্ছে S = 1000 W/mv। ঠিক আছে, তাইলে দেখো শর্টকাট পাগলাদেরকে একটু পরে শেখাচ্ছি। 1000 W মানে কত? 5 গ্রাম,
এম কত সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য 40, ভি কত 100। এইটা সলভ করে দেখো 0 0 0 0 5 8টা 40, তাহলে 2 1.25, রাইট। আচ্ছা সরি, এখানে বলেছে 5% সোডিয়াম মিলিয়ে দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে। আচ্ছা বলেছে কত গ্রাম, হ্যাঁ কত গ্রাম বলেছে এখানে, হ্যাঁ এখানে কিন্তু বলেছে কত গ্রাম, তার মানে তো আমাদের আলটিমেটলি সলভ করার কোনো প্রয়োজনই নাই এখানে। হ্যাঁ এখানে আমাদের সলভ করার কোনো প্রয়োজনই নাই, কোনো প্রয়োজনই নাই। আমি ভাবছি মনে হয় ঘনমাত্রা দিছে, হ্যাঁ কত গ্রাম বলেছে। যদি বলতো ঘনমাত্রা, যদি বলতো ঘনমাত্রা তাহলে না হয় এইসব করা দরকার ছিল, সম্ভবত 1.25 এর মতো আসবে। আর যদি বলে গ্রাম, এটা তো এখানেই পেয়ে গেছি আমরা, এটা তো এখানেই পেয়ে গেছি 5 গ্রাম, শেষ। মানে আমার তো ম্যাথ করার দরকারই নাই এখানে, 5 গ্রাম, এই যে W ডিভাইড বাই ভি থেকেই তো পেয়ে যাচ্ছে, W ডিভাইড বাই ভি থেকেই তো পেয়ে গেলাম, ঠিক আছে। আরে না ভুল করি না, আমি দেখতে ভুল করছিলাম, ওকে ফাইন। যদি ঘনমাত্রা চাইতো তাহলে এইভাবে করতাম, আর যদি বলে কত গ্রাম, 5% বলতে কি বোঝায়, এইটা দিয়েই তো গ্রাম পাওয়া যাচ্ছে। আর ঘনমাত্রা যদি চাইতো তাহলে এইভাবে করতাম, অথবা শর্টকাট করতাম। কিভাবে শর্টকাট করতাম? হচ্ছে 10% মেধাবীরাই এটা সলভ করতে পারে, তাই না? 10% মেধাবীরাই এটা সলভ করতে পারে। তাহলে যদি 10% মেধাবীরা এটা সলভ করতে পারে, তাহলে দেখো, তাহলে আমরা পাচ্ছি 1.25 মোলার, শেষ। কিছুক্ষণ আগেই তো এই কনসেপ্টটা তোমাদেরকে দেখাইলাম, ঠিক আছে। এটা মাথায় রাখবা, যদি কখনো পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে W ডিভাইড বাই ভি ধরে নিয়ে তোমাকে আসলে ক্যালকুলেট করতে হবে। ওকে, আশা করছি তোমরা সবাই ক্লিয়ার। ওকে, ট্রিকি কোশ্চেন, আমার এস বের করে নিবে। ওকে, ট্রিকি কোশ্চেন, এস বের করলেও তো উত্তরে তোমার এস তো আর নাই, সো তখন হঠাৎ করে মাথায় একটা বাড়ি খাওয়া, আরে বের করলাম এস, উত্তরে কোনো এস নাই, বের করলাম এস, উত্তরে কোনো এস নাই, তাই না? তখন ঠিকই বুঝতে পারবা। ওকে, বইয়ে তো ব্যালেন্স দেওয়া আছে, কোশ্চেনেই অ্যান্সার, হ্যাঁ কোশ্চেনের মধ্যেই অ্যান্সার আছে, তার মানে কিন্তু এরকম চিন্তা করো না কোশ্চেনে যা থাকবে সেটাই উত্তর। একটু মাথা খাটাইতে হবে, হ্যাঁ একটু মাথা খাটাইতে হবে, মাথা খাটাইলে এই ধরনের প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবা। একটু মাথা খাটাইতে হবে, মাথা খাটালে এই ধরনের প্রশ্ন তোমার কোনো সমস্যা হবে না। ওকে চলো, এবার পরের কোশ্চেনে যাচ্ছি। 10 গ্রাম বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে এসটিপি তে কত লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে? একদম ছোটবেলায়, হ্যাঁ জন্মের আগে স্টয়কিওমেট্রি ম্যাথ তোমাদের শেখার কথা, জন্মের আগে তোমরা মোলের ম্যাথ শিখছো তাই না? একদম ছোট যখন ছিলা, এটা সেই টাইপের ম্যাথ। দেখো 10 গ্রাম বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে এসটিপি তে কত লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়? শর্টকাট পাগলাদের জন্য এক রুলস, আর যারা ডিটেইলস পাগলা তাদের জন্য আরেক রুলস। তাহলে বিক্রিয়াটা লিখে ফেলি। ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে, বিক্রিয়া বলেই দিছে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। তাহলে বিক্রিয়া মুখস্থ, ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে চুন আর কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। জন্মের আগে থেকে এই বিক্রিয়া তোমাদের সবার মুখস্থ তাই না? জন্মের আগে থেকে বিক্রিয়াটা মুখস্থ, ফাইন। তাহলে ক্যালসিয়াম কার্বনেট মানে হচ্ছে 100 গ্রাম তাই না? ক্যালসিয়াম 40, অক্সিজেন 16, তাইলে এটা 56 গ্রাম। কার্বন ডাই অক্সাইডের জন্য কি চাইছে? লিটার চাইছে, তাইলে কার্বন ডাই অক্সাইডের লিটার, সমতা যেহেতু হয়েই আছে 22.4 লিটার, শেষ। 100 গ্রাম থেকে 22.4 লিটার, 10 গ্রাম থেকে কত? এটা আবার কোনো ম্যাথ হইলো? মোটামুটি ক্লাস 1-এ যারা পড়ে তাদেরকে দিলেও পারতে পারে এটা, হ্যাঁ তাদেরকে দিলেও পারতে পারে। আচ্ছা ফাইন, তো এবার আসো আমরা লিখতে পারি 100 গ্রাম থেকে কার্বন ডাই অক্সাইড যে পাওয়া যায় সে কার্বন ডাই অক্সাইডের আয়তন 22.4 লিটার, অতএব 1 গ্রাম থেকে 22.4 ডিভাইড বাই 100, অতএব কত গ্রাম? 10 গ্রাম। বাপরে বাপ, 22.4 ইন্টু 10 ডিভাইডেড বাই 100, শূন্য শূন্য কাটা, তাহলে 2.24 লিটার, দ্যাটস ইট। হ্যাঁ বি 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 বলে 1-এ পড়ি, এটা আবার কোনো ম্যাথ হইলো? আসলেই দেখো এটা কোনো ম্যাথ হইলো? এটা দিয়ে আমাদের সাথে একটা ফাজলামি করছে রীতিমতো। আচ্ছা এবার আপনারা যারা শর্টকাট পাগলা আছেন, শর্টকাট পাগলা, হ্যাঁ
শর্টকাট পাগলাদের জন্য আমাদের মোলের একটা বিশাল ফর্মুলা আছে, এখানে লিখতে গেলে 1 কিলোমিটার জায়গা লাগবে। আমি ছোট ছোট করে লিখবো, W ডিভাইড বাই V, হ্যাঁ V W ডিভাইড বাই M, V ডিভাইড বাই 22.4 লিটার, X ডিভাইডেড বাই NA, হ্যাঁ SATP তে আর গেলাম না। তারপর PV ডিভাইড বাই RT, আরেকটা হচ্ছে SV, তাই না? তো এই হচ্ছে মোলের যে পৃথিবীর সব থেকে বড় ফর্মুলা, এটাও জন্মের আগেই শিখে আসার কথা সবার, কারণ এটা তো তোমার নাম যত কঠিন তার থেকে বেশি সহজ ফর্মুলা এটা। তো এইখানে আমাদের দুটো জিনিস নিয়ে কাজ করতে হবে, তাই না? দেখো, একটা হচ্ছে বলেছে আয়তন, তার মানে এইটুকু নিয়ে কাজ করতে হবে, আর আরেকটা বলেছে ভর, তাহলে এইটুকু নিয়ে কাজ করতে হবে। তাহলে ফর্মুলাটা লিখে ফেলো, W ডিভাইড বাই M ইজ ইকুয়াল টু V ডিভাইড বাই 22.4। তাহলে W এর মান কত দেওয়া আছে? 10 দেওয়া আছে, হ্যাঁ 10 দেওয়া আছে। আমাদের কি বের করতে হবে? কত লিটার বের করতে হবে, V এর ভ্যালু বের করতে হবে। আণবিক ভর কার? ক্যালসিয়াম কার্বনেটের, যার W তার V 100 ইনটু V 22.4। তো শর্টকাট পাগলারা দেখেন, এই যে 10 22.4 কে V ইনটু 10 ডিভাইড বাই 22.4, তাই না? বা 22.4 V ইজ ইকুয়াল টু 22.4 ডিভাইড বাই 10, তাহলে V ইজ ইকুয়াল টু 2.24 লিটার। কি শর্টকাট পাগলারা খুশি? গুড, ফাইন, খুবই সহজ, খুবই সহজ। কিন্তু এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদেরকে দিয়ে বারবার তোমাদেরকে আটকানোর ট্রাই করবে, এই টাইপের প্রশ্ন দিয়ে কিন্তু আটকানোর ট্রাই করবে, ঠিক আছে? একটু সাবধান, একটু সাবধান। এই টাইপের প্রশ্ন আবার আসতেছে, হ্যাঁ এই টাইপের প্রশ্ন আবার আসতেছে। এই যে এই টাইপের প্রশ্ন দেখো, 10 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা কত? এইটা কোনো প্রশ্ন হইল? 10 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা কত? 10 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা কত? 1 মোল অক্সিজেনে অণুর সংখ্যা কত? অ্যাভোগাড্রোর সংখ্যক। 1 মোল অক্সিজেন মানে কত? 32 গ্রামে অণু আছে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যক 6.02 10 টু দি পাওয়ার 23, ঠিক আছে? 1 মোলে অণু আছে অ্যাভোগাড্রোর সংখ্যক, তাহলে 10 গ্রামে কতটুকু অণু আছে? 10 গ্রামে অণু আছে 6.02 10 টু দি পাওয়ার 23, 10 টু দি পাওয়ার 23 ইনটু 10 ডিভাইডেড বাই 32, ঠিক আছে? ডিভাইড বাই 32। তাহলে দেখো 1 গ্রামে কতটুকু অণু আছে এবং 10 গ্রামে কতটুকু অণু আছে, শেষ। এখানে আর কোনো ঝামেলা নাই, আর কোনো ঝামেলা নাই। চলো আমরা এবার মুখে মুখে ক্যালকুলেশন করে ফেলি, মুখে মুখে মাথায় মাথায় ক্যালকুলেশন করে ফেলি, ঠিক আছে? মাথায় মাথায় যদি 10 দিয়ে এটা ভাগ করা হয় 3.2, আর দেখো কিভাবে উত্তরের কাছাকাছি জিনিসটা মিলানো যায়। দেখো একটা সিস্টেম আছে, ক্যালকুলেটর করা যাবে না, এটা ভুল ম্যাথ দিচ্ছে, ক্যালকুলেটর ছাড়া করা যাবে। দেখো 6 আর 3 ভাগ করবা, 3 আর 6 ভাগ করলে কত হবে? 2। 3.2 আছে, তার মানে 2 এর একটু কম হবে। এইটা কি 2 এর একটু কম? এটা কি 2 এর একটু কম? এটা কি 2 এর একটু কম? না, এইটা 2 এর একটু কম, তাহলে এটাই आंसर, ঠিক আছে? এইভাবে 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 आंसर করতে হবে। ভাইয়া হ্যান্ড ক্যালকুলেশন পারি না, বুশরা জাহান লিখেছে, সম্মানিত বুদ্ধিজীবী, হ্যান্ড ক্যালকুলেশন পারি না। এখানে তো হ্যান্ড ক্যালকুলেশনই তো দেখাইতেছি, অপশন দেখবো, এখানে তো আমার রিটেন উত্তর করতে হচ্ছে না। তাহলে দেখো আমাদের উত্তর 1.88 ইনটু 10 টু দি পাওয়ার 23, শেষ, ঠিক আছে? এই হ্যান্ড ক্যালকুলেশন শেখাই দিলাম, এবং এই ভিডিওটা কাট করে ইউটিউবে লিখে দিবা, হ্যাঁ, হাউ টু লার্ন হ্যান্ড ক্যালকুলেশন, মাত্র 3 সেকেন্ডে, 3 সেকেন্ডে হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে শিখে যাওয়া যায়। ওকে, বলে ভাইয়া এটা কি ছিল? ওকে, আচ্ছা বুদ্ধিজীবীরা বুঝছো এটা? ওকে, দেখো হ্যান্ড ক্যালকুলেশন শিখাই দিলাম, কিন্তু এই যে কঠিন হ্যান্ড ক্যালকুলেশন শিখাই দিতেছি, কঠিন কঠিন 16 গ্রাম ধরে হিসাব করছি। আচ্ছা হ্যাঁ, সেটাও করতে পারো। তারপর 10 গ্রাম ধরে, বাপরে বাপ। আরেকজন বুদ্ধিজীবী কমেন্ট করছে, ওই বুদ্ধিজীবী যখন মারা গেছিল ও মানে পিছলায় চলে আসছে, পিছলায় চলে এসে এই এইচএসসি 2024 ব্যাচ ছিল, তাই না? এইচএসসি 2023 ব্যাচ ছিল, পিছলায় চলে আসছে। ওই যে বুদ্ধিজীবী দিবসের দিনে, মানে যেদিন সব বুদ্ধিজীবী মারা যায়, ও আর কি মোটামুটি বেঁচে ফিরছে, এখন আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করছে, আপনি একটু টার্গেট ডিএমসি তে ক্লাস নেন কেন? সেই ওকে, বলে এত হাসলেও মা বাবা সন্দেহ করে, ঠিক আছে আর হাসবো না, এখন থেকে কেঁদে কেঁদে ক্লাস নিব। একটা কান্নাকাটি প্রশ্ন ওপেন করলাম, কান্নাকাটি প্রশ্ন। এই প্রশ্নটা আমরা সব কাঁদতে কাঁদতে সলভ করব।
বিশুদ্ধ পানির ঘনমাত্রা হলো, বিশুদ্ধ পানির ঘনমাত্রা, এত কঠিন প্রশ্ন, এটা সবারই মুখস্থ আছে, এটা এক লাইনে মুখস্থ রাখবা যে বিশুদ্ধ পানির ঘনমাত্রা 55.5 মোল পার লিটার। কিন্তু কোত্থেকে আসছে এটা? বিশুদ্ধ পানির ঘনমাত্রা, বিশুদ্ধ পানির ঘনমাত্রা এটা এসেছে কোত্থেকে অনেকেই জানো না। হ্যাঁ, 1 লিটারের ভর কত গ্রাম? হ্যাঁ, 1 লিটারের ভর হচ্ছে কত গ্রাম, তারপরে গ্রাম পার লিটার, সে ভরটা কত? 1000, তাই না? 1000। ওকে, শুনতেছিস তোরা? কান্নাকাটি করে ক্লাস নিলে, কান্নাকাটি করে ক্লাস নিলে তো তোরা বুঝবি না। 1000, হ্যাঁ, গ্রাম পার লিটার। এরপর পানির 1 মোল, পানির 1 মোল মানে কত? 18 গ্রাম পার মোল। হ্যাঁ, গ্রাম পার মোল। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি যে গ্রাম গ্রাম কাটাকাটি হয়ে মোল পার লিটার থাকতেছে, নিচের মোল উপরে চলে যাবে, এটা তো পার মোল। তাইলে আমরা পাচ্ছি হচ্ছে 55.5 মোল পার লিটার। মোল পার লিটারই তো চাইছে, তাই না? মোল পার লিটার, ইয়েস। একটা কান্নাকাটি করে আমরা একটা প্রশ্ন সলভ করলাম। ভাইয়ার কথাগুলো শেষ, হাসতে হাসতে নাকি শেষ? আচ্ছা আচ্ছা, শুয়ে থেকে ক্লাস করলে হবে কিনা? খুব ভালো একটা প্রশ্ন করেছো, কারণ এইটা আজকের ক্লাসে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, শুয়ে থেকে ক্লাস করলে হবে কিনা। হ্যাঁ, শুয়ে থেকে ক্লাস করলে অ্যাডমিশনের রেজাল্ট দেখেও শুয়েই পড়বা। হ্যাঁ, হাসাহাসি করে চিল্লাচিল্লি করে দৌড়াদৌড়ি করে বেড়াইতে হবে না। হ্যাঁ, তখনও শুয়েই পড়তে হবে। পড় টেবিলে যাবা, পড় টেবিলে বসে বসে নোট খাতাটা নিয়ে তারপর ক্লাস করবা। অনলাইন ক্লাস তুমি যদি লিখে লিখে না করো তাহলে খুব একটা ইফেক্টিভ হবে না। ক্লাস শেষ, মুভি দেখার মতো করো, এটা ওখানেই শেষ হয়ে যাবে। হ্যাঁ, একটু লিখে নিতে হবে যাতে পরবর্তীতে এটা রিভাইজ করতে পারো, পরবর্তীতে এটা যাতে রিভাইজ করতে পারো। ওকে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সোডিয়াম অক্সালেট টাইট্রেশনে কোনটি তুমি ব্যবহার করবে? হ্যাঁ, কোনটি তুমি ব্যবহার করবে? তুমি চাইলে যে কোনো কিছুই করতে পারো, কিন্তু আসলে কোনটা ব্যবহার করতে হবে এটা লেখা উচিত ছিল প্রশ্নে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট তোমরা নিশ্চয়ই জানো, এই প্রশ্নটা আসলে কয়েকটা চ্যাপ্টার মিক্স করে করেছে, KMnO4। হ্যাঁ, সোডিয়াম অক্সালেট, সোডিয়াম অক্সালেট, অক্সালিক অ্যাসিডের নাম তো শুনেছো, Na2H2, সরি H2C2O4, COOH। আচ্ছা, টাইট্রেশনে কোনটি তুমি ব্যবহার করবে? তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা যখন রাসায়নিক বিক্রিয়া করেছো তখন MnSO4 তৈরি করে, তাই না? বিক্রিয়ার মাধ্যমে MnSO4 অ্যাকচুয়ালি Mn2+, তাই না? এবং এই Mn2+ হচ্ছে স্বনির্দেশক হিসেবে কাজ করে। মানে ধরো হঠাৎ করে, এই তোদের ক্লাস ক্যাপ্টেন কে হবি? আর নিজে নিজে হাত তুলছে যে আমি ক্লাস ক্যাপ্টেন হব, ঠিক আছে? অথচ সবাই চিন্তা করছিল বাইরে থেকে একজন ক্লাস ক্যাপ্টেন নিয়ে আসবে, ও নিজে নিজে হাত তুলছে। বিক্রিয়া স্থলের কোন একজন বলছে যে আমি নির্দেশক হিসেবে কাজ করব। কেন? কারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন থাকে সে নিজে পিঙ্গল বর্ণ, কাইন্ড অফ হচ্ছে হালকা গোলাপি কালারের, হ্যাঁ, ম্যাজেন্টা গোলাপি এরকম, এর মাঝামাঝি একটা কালার শো করে। তোমরা যারা ল্যাবে দেখেছো তোমাদের জানা থাকার কথা। এই জন্য এইটা হচ্ছে আলাদা কোনো নির্দেশকের দরকার নাই, নিজে নির্দেশক। স্টার্চ, মিথাইল অরেঞ্জ, ডাইফিনাইলামিন দরকার নাই, নো ইন্ডিকেটর, ও নিজেই নির্দেশক হিসেবে কাজ করবে, নিজেই নির্দেশক হিসেবে কাজ করে। বলে আমি পানি ব্যবহার করব, লাইফে KMnO4 এর মতো কনফিডেন্স দরকার। ইয়েস, যে সবার আগে কোনো প্রশ্ন করলে সবার আগে হাত তুলে ফেলবো। এবার পৃথিবীর সব থেকে কঠিন প্রশ্ন, দেখছো নির্দেশক থেকে প্রশ্ন আসছে, মোল থেকে প্রশ্ন আসছে, ঘনমাত্রা থেকে প্রশ্ন আসছে, এর বাইরে আসছে? প্রথমে যে টাইপ দেখাইছে এর বাইরে প্রশ্ন আসছে? কনসেপ্ট কি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে না? দেখো কনসেপ্ট কি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে না? এর বাইরে তুমি প্রশ্ন পাবা না, এর বাইরে প্রশ্ন পাবা না, এর মধ্যেই প্রশ্ন থাকবে। সো এই কনসেপ্ট গুলো ক্লিয়ার অলরেডি। দেখো এটা একদম পানি পানি বানায় দিছি, তাই না? এটা একদম পানি পানি হয়ে গেছে। মোল, এটা আসলে ওয়াটার ওয়াটার হয়ে গেছে, ওয়াটার ওয়াটার করে দিছি, তাই না? এরপর হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদ্ধতি, নির্দেশক, জারণ বিজারণ, টাইট্রেশন। বাকি টপিকগুলো আসুক। দেখো এই চ্যাপ্টার নিয়ে কাপাকাপির দিন শেষ, ঠিক আছে? এই সব চ্যাপ্টার নিয়ে কাপাকাপির দিন শেষ। পৃথিবীর সব থেকে কঠিন প্রশ্ন, আমি শিওর, ঠিক আছে, আমি শিওর এই প্রশ্নটা পৃথিবীর কেউ পারবে না। 100 মার্কসে যদি পরীক্ষা হয় তাহলে সবাই 99 পাবে, কারণ এই প্রশ্নটা তো কেউ পারবে না। ওকে, তারপর আমরা একটু ট্রাই করে দেখি যদি পারা যায়। K2Cr2O7 যৌগের ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? তো ধরো তুমি যখন ক্লাস 1 এ পড়তে তখন এরকম অনেক প্রশ্নই তোমাদেরকে শেখানো হয়েছে জারণ সংখ্যা, তাই না? K2Cr2O7, K2Cr2O7। এইবার শর্টকাট পাগলাদের জন্য পরে আসতেছি। ধরি ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে X, তাহলে 1 × 2
প্লাস এক্স ইন্টু 2 প্লাস মাইনাস 2 ইন্টু 7 ইজ ইকুয়াল টু 0, তাই না? জন্মের আগে শিখে এসেছো এইভাবে, আর এই পাশে আমরা শিখবো জন্মের পরে। তাহলে 2 প্লাস 2x মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0, 2x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু প্লাস 6, ঠিক আছে? এখন এটা শিখেছো হচ্ছে, এইটা হচ্ছে জন্মের আগে শিখেছো। এবার জন্মের পরে, জন্মের পরে এখন যেহেতু এর ভাইয়ার ক্লাস করতেছো, এখন তাহলে শর্টকাট তো শিখতেই হবে, তাই না? একটা বিশ্রী শর্টকাট শেখাই। বিশ্রী শর্টকাটটা হইতেছে, আচ্ছা আগে একটু কম বিশ্রীটা শেখাই। ধর এটা প্লাস 2, এটা মাইনাস 14, তাহলে এখানে কত হবে? প্লাস 12, তাইলেই তো 0 হচ্ছে। তাহলে প্লাস 12 হচ্ছে দুইটা ক্রোমিয়ামের জন্য, একটা ক্রোমিয়ামের জন্য প্লাস 6। ক্লিয়ার? বুঝছ নাই তো, না? বুদ্ধিজীবী হইলে কেবল সব ধরা যায়। আরেকটা দিয়ে বুঝাই, KMnO4, KMnO4 অক্সিজেন -2, তাহলে হবে কত? -8। পটাশিয়াম কত? +1। 0 বানাইতে হইলে এখানে কত লিখতে হবে? 0 বানাইতে হইলে এখানে লিখতে হবে 7। তাহলে KMnO4 এর ম্যাঙ্গানিজের জারণ মান কত? ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে +7। এইবার আসো একটা বিশ্রী শর্টকাট শেখাবো। হ্যাঁ, একটা বিশ্রী শর্টকাট ফর শর্টকাট পাগলাদের জন্য। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন যেহেতু আসতেছে রেগুলার, দেখো বিশ্রী শর্টকাটটা দেখো। লাস্টের পরমাণু থেকে প্রথম পরমাণু বিয়োগ করব। বিয়োগ তো পারো নাকি? আর বিয়োগ না পারলে ধারাপাত আছে, ধারাপাতটা কিনে নিয়ে বিয়োগটা শিখবা। একের ঘরের নামটা মুখস্থ করবা। 4 থেকে 1 বিয়োগ করো, 4 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 3। 4 থেকে 1 বিয়োগ করো, কত হবে? 3। 3 সাথে দেখো 4 থেকে 1 বিয়োগ করলে যা হবে সেটা লাস্টের পরমাণুর সাথে যোগ করে দাও, শেষ, ঘটনা শেষ। লাস্টের পরমাণু থেকে প্রথম পরমাণু বিয়োগ, বিয়োগফল লাস্টের পরমাণুর সাথে যোগ। কি বললাম? কিচ্ছু বুঝতে পারো নাই। আরেকটাতে আসো, K2Cr2O7 না, K2Cr2O7 লাস্টের পরমাণুর সাথে প্রথম পরমাণু বিয়োগ, 7 থেকে 2 বিয়োগ করলে হবে 5। সেই 5 লাস্টের পরমাণুর সাথে যোগ করে ফেলো, 12। 12 দুইটা ক্রোমিয়ামের জন্য, একটা ক্রোমিয়ামের জন্য +6। H2SO4 4 থেকে 2 বিয়োগ করো, কত? 2। 2 কে আবার 4 এর সাথে যোগ করো, 6 +6। বুঝা গেছে? আরেকটা দেখো, Na2S2O3 3 থেকে 2 বিয়োগ করো, কত? 1। 1 এর সাথে আবার 3 যোগ করো, 4। 4 কয়টা সালফারের জন্য? 2টা সালফারের জন্য। একটা সালফারের জন্য কত? আবার আসো, Na2S4O6 6 থেকে 2 বিয়োগ করো, কত? 4। 4 এর সাথে 6 যোগ করো, 10। 10 কে 4 দ্বারা ভাগ করো। কি বলতেছে? এটা হচ্ছে বিশ্রী শর্টকাট। এই বিশ্রী শর্টকাট মাথায় না রাখলেও কোনো সমস্যা নাই। এটা হচ্ছে একটা মোয়ে টাইপের একটা শর্টকাট। হ্যাঁ, এটা চাইলে মাথায় রাখতে পারো, না চাইলেও খুব একটা সমস্যা নাই। ওকে, তো জন্মের পরে যে শর্টকাটটা শিখছো সেটা মনে রাখলেই চলবে। জন্মের আগে যা শিখছো সেটা তো ভুলে গেছো। তোমার জন্মের আগে পৃথিবীতে কি হয়েছে সেটা কি মনে আছে? সো এই নিয়মে করার দরকার নেই। একটা কোশ্চেন সলভ করতে 1 ঘন্টা লেগে যাবে। হ্যাঁ, তো পুরো দেখা যাচ্ছে তুমি পুরো পরীক্ষার সময় জুড়ে একটা মাত্র প্রশ্ন সলভ করছো, খুব সুন্দর করে সলভ করছো, এবং তুমি অতি সম্মানের সহিত 1 মার্কস পেয়ে উত্তীর্ণ হইছো এগ্রিকালচার গুচ্ছ পরীক্ষায়। ঠিক আছে? ক্লিয়ার? জন্মের পর শর্টকাট বেশি সুন্দর। আচ্ছা, একজন লিখছে, ওকে হাসবো নাকি পড়বো? বলে জন্মের পরে শর্টকাটটা নাকি বেশি সুন্দর। জন্মের পরে শর্টকাটটা বেশি সুন্দর। জন্মের পরে শর্টকাটটা বেশি সুন্দর না? ওকে, তো এবার আসো স্টয়কিওমেট্রি একটা কোশ্চেন আমরা সলভ করব। স্টয়কিওমেট্রি, 10 গ্রাম ফেরাস সালফেটকে সম্পূর্ণরূপে জারিত করতে K2Cr2O7 এর পরিমাণ কত? নতুন একটা টার্ম লাগবে, সেটা হচ্ছে তুল্য সংখ্যা। হ্যাঁ, বিশ্রী শর্টকাটটা জোস। এটা কি শুধু জারকদের জন্যই? আর রুবেল হোসাইন, এটা হচ্ছে জারক বিচারক দুজনদের জন্যই, তবে
তিন মৌল বিশিষ্ট যৌগের ক্ষেত্রে, হ্যাঁ, তিন মৌল বিশিষ্ট যৌগের ক্ষেত্রে। তো 10 গ্রাম ফেরাস সালফেটকে সম্পূর্ণরূপে জারিত করতে, ঠিক আছে, ফেরাস সালফেটকে সম্পূর্ণরূপে জারিত করতে K2Cr2O7 এর পরিমাণ কত? হ্যাঁ, তো এবার আসো, এটা কোন টাইপের মধ্যে পড়ছে? এটা হচ্ছে স্টয়কিওর, এটা হচ্ছে মোলের মধ্যে পড়ছে, অ্যাকচুয়ালি মোল। হ্যাঁ, খুব সুন্দর একটা টেকনিক শেখাবো, ভালো মতো শিখবা এটা। হ্যাঁ, বুদ্ধিজীবীরা আপাতত চুপ থাকো, এইটা শেখার পরে আবার বুদ্ধিজীবী গিরি কইরো। হ্যাঁ, তো ফেরাস সালফেট আর K2Cr2O7 বিক্রিয়া পড়ছো না? বিক্রিয়া লিখবো, সমতা করব, তাই না? বিক্রিয়া লিখে সমতা করে একটা পেজ ভর্তি করে ফেলবা, লাস্টে দেখবে অ্যান্সার মিলতেছে না। হ্যাঁ, লাস্টে অ্যান্সার মিলতেছে না, লাগবে না, কিচ্ছু লাগবে না, যেভাবে বলি সেভাবে করো, এখান থেকে নাম্বার পেয়ে যাবা। দেখো ফেরাস সালফেট FeSO4, হ্যাঁ, FeSO4 এর সাথে কি নিবা? K2Cr2O7 নিবা। আবার বিক্রিয়া জানার কোনোই দরকার নেই, বিক্রিয়া জানার দরকার আছে? এই যে এত বড় বড় বিক্রিয়া K2Cr2O7 H2SO4 ক্ষারীয় মাধ্যমে মিশাইলে, অ্যাসিডীয় মাধ্যমে মিশাইলে ওই পাশে K2SO4 তৈরি হবে, Cr2SO4 তৈরি হবে, Fe2SO4 তৈরি হবে, যতগুলো অক্সিজেন ছিল ততগুলো পানি তৈরি হবে, উৎপাদিত যতগুলো পানি তার ডাবল হাইড্রোজেন প্লাস। শিখছো না অনেক? সব ভুলে যাও, হ্যাঁ, সব ভুলে যাও। একদম সহজ জিনিস মনে রাখবো আমরা। আমাকে বের করতে হবে এটার তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা, জারক আর বিজারকের তুল্য সংখ্যা। এর তুল্য সংখ্যা কত? এবার তুল্য সংখ্যা যদি না পারিস তাইলে আবার এখন 9 ভর্তি হয়ে তারপর আবার এইচএসসি পাস করে আবার অ্যাডমিশন দিস ভাই। এটার তুল্য সংখ্যা কত? Fe2 Fe3 পরিণত হয়, এটার তুল্য সংখ্যা হচ্ছে 1। এই তুল্য সংখ্যাকে ই দ্বারা প্রকাশ করলাম 1। এটার তুল্য সংখ্যা কত? এটার তুল্য সংখ্যা হচ্ছে, এটার তুল্য সংখ্যা হচ্ছে 6। তুল্য সংখ্যা বলছি কিন্তু, তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা, ঠিক আছে, তুল্য সংখ্যা বলছি, তুল্য সংখ্যা। দেখো Fe2 Fe3 এ পরিণত হয়, কয়টা ইলেকট্রন ত্যাগ করে? একটা। বিচারক একটা ইলেকট্রন ত্যাগ করে। এই যে জারক, এ কি করে মনে পড়ে? এই যে জিনিসপত্রগুলো ক্রোমিয়াম 3+, এটা কি করে? 2 ইনটু ক্রোমিয়াম, ক্রোমিয়াম অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা এরকম, ক্রোমিয়াম এখানে কত প্লাস? এখানে 6+, ক্রোমিয়ামের জারণ সংখ্যা, আর এখানে 2 ইনটু Cr3+ হয়। এখানে ইলেকট্রন আদান প্রদান হয় কয়টা? 6টা ইলেকট্রন আদান প্রদান হয়। একটা ক্রোমিয়াম 3টা, দুইটা ক্রোমিয়াম 6টা ইলেকট্রন আদান প্রদান করে। সো ওই বিক্রিয়াতে এখন যাব না, ওইদিকে যাবই না, বিক্রিয়ার দিকে যাবই না। হ্যাঁ, আচ্ছা, ফাইন ফাইন, এটা জেনে গেলাম। এইবার আসো, নে ভাই তোরা নে, সূত্রটার নাম কি? নে ভাই তোরা নে, যা পারিস নিয়ে যা। এটা লাগবো, এটা নিয়ে যা, এটা লাগবো, এটা নিয়ে যা, যা আছে সব নিয়ে যা তোরা, তাইলেই ম্যাথটা হয়ে যাবে। নে ভাই তোরা নে, সূত্রের নাম কি? নে ভাই তোরা নে। ফাইন, এবার আসো, এই ইটা কি? ই হচ্ছে তুল্য সংখ্যা, আর এনটা কি? এনটা হচ্ছে মোল। তাহলে ফেরাসের মোল আর ওইটার মোল, পরিমাণ দুইটারই গ্রাম বলেছে না? তাহলে মোলের গ্রামের ফর্মুলাটা কি? W/M। তাহলে নে ভাই, নে ভাই সব নিয়ে যা, W/M আবার ই, ঠিক আছে? সূত্রটা একটু চেঞ্জ করে ফেললাম, সূত্রটা কি? নে ভাই সব নে, ঠিক আছে? নে ভাই সব নিয়ে চলে যা, নে সব নে ভাই। আচ্ছা, এবার W/M, তাহলে ফেরাসের W কত? 10, ফেরাসের M কত? 152, ই কত? ফেরাসের ই হচ্ছে 1, ওইটার W কত বের করতে হবে। ওইটার M কত? 284 খুব সম্ভবত, 284 বা 294, সরি 294 ইনটু ওইটার ই কত? এইটা কার? এটা হচ্ছে K2Cr2O7 এর জন্য, রাইট? মানে কোনটা কার জন্য ধরতেছি সেটাও তো জানা থাকা দরকার, তাই না? বুদ্ধিজীবীদের তো এইসব না দেখাই দিলেও আবার সমস্যা, বাসায় যে পরে কান্নাকাটি করবি যে আর ভাই ক্লাস করে কিচ্ছু বুঝিনি, কিচ্ছু না, কিচ্ছু বুঝিনি। ইনটু 6, এটা সলভ করে ফেলো, W পেয়ে যাবা। এটা সলভ করে ফেলো, W পেয়ে যাবা। এইটাও কি আবার শিখাই দেওয়া লাগবে তোদের? মানে এইটাও কি আবার শিখাই দেওয়া লাগবে? এর ছোট ছোট গুণ, এটা করতে পারবি তোরা, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? আপনার ব্রেইনটা দেন 25 অক্টোবরের দিনের জন্য। একজন বলছে বি, একজন বলছে এ, একজন বলছে বি, একজন বলছে এ। সম্ভবত 3.23 বি হওয়ার কথা, 3.23 শেষ। কনসেপ্টটা বুঝতে হবে ভাই, এইটা দিয়ে অনেক প্যারা খাইছো তোমরা। এইটা দিতে হয়, এই সূত্র দেখো পৃথিবীর সবথেকে কঠিন সূত্র, AVB SB সমান
BVAS এটা শিখছো, V1S1 সমান V2S2 শিখছো, তাই না? তারপর EV1S1 সমান EV2S2 শিখছো, তারপর V1S1 V2S2 is equal to E1 E2, মানে পৃথিবীতে সূত্রের কোনো অভাব নাই। এগুলোর দিন শেষ, এগুলোর দিন শেষ। নে ভাই তোরা নে এর বাংলাদেশ। হ্যাঁ, বুঝছো? আরে সিস্টেম কি, যাদের যাদের দেওয়া থাকবে, যাদের যাদের দেওয়া থাকবে তার তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা তো বের করতে পারি। তুল্য সংখ্যা ইউটিউবে ক্লাস আছে ভাই, একটু সার্চ দিস। আর যদি তাও না পারো আমি ক্লাসটা আপলোড করে দিব। হ্যাঁ, বায়োলজি ক্লাসে আপলোড করে দিব, ঠিক আছে? আপলোড করে দিব। এখন আসলে যে একের ঘরের নামটা শেখার সময় না, 25 অক্টোবর পরীক্ষার 20 দিন আছে, এখন কি তুল্য সংখ্যা শেখার সময়? তারপর যদি মনে হয় আমি শেখাবো, তো তুল্য সংখ্যা পারি। তাহলে এর তুল্য সংখ্যা কত, এর তুল্য সংখ্যা কত। তারপর নে ভাই নে এন এর জন্য যদি এখানে আয়তন ঘনমাত্রা দেওয়া থাকতো, তাহলে এন এর জন্য আমরা কি লিখতাম বলতো? এন এর জন্য তখন লিখতাম হচ্ছে এসভি টা লিখতাম। এই পাশে এন এর যদি চাইতো আয়তন, তাহলে এই পাশেও এন এর পরিবর্তে এসভি লিখতাম। মোলের বড় ফর্মুলা শিখাইছি না, ওই ফর্মুলা থেকে যেটা যেটা লাগবে সেটাতে জাস্ট কনভার্ট করে নাও, মানগুলো বসায় ফেলো, ক্যালকুলেশন শেষ। এইভাবেই করবা। এতদিন এই যে এইসব দেখে কি মনে পড়তেছে যে কি লেভেলের ব্রেইনে অত্যাচারটা গেছে একাডেমিক লাইফে, অ্যাডমিশনে? এইভাবে ওইভাবে এইভাবে ওইভাবে এইভাবে শিখায় শিখায় তো তোমাদের ব্রেইনটা একদম ড্যামেজ করে ফেলছে। তো এখন কি দিলাম, নে ভাই নে না, যেটা শিখাইলাম সেটা নিয়ে নে, মাথার মধ্যে নিয়ে নে। ঠিক আছে, ক্লিয়ার কিনা বলো? ঠিক আছে, ক্লিয়ার? এটা কঠিন জিনিস কিন্তু, জাস্ট এই যে টাইট্রেশনের যত নিয়ম আছে সব কিন্তু শিখাই দিলাম এখানে। টাইট্রেশনের যা কিছু আছে সব শিখাই দিলাম। আরিফা সর্দার লিখছে, এখন জানতো আমি বেশি কথা বলি, আজকে ভাইয়া দেখে ধারণা বদলে গেছে। আমারও ধারণা বদলে গেছে আজকে তোমারে দেখে। এতদিন ভাবতাম যে আমি মনে হয় বুদ্ধিজীবী, কিন্তু কমেন্টটা দেখার পরে মনে হচ্ছে যে আরিফা সর্দার তুমি বুদ্ধিজীবী। আমি হার মেনে নিলাম। আস্তে আস্তে শেষ। ঠিক বলছেন ভাইয়া, ক্লিয়ার কিনা সেটা বলো, দ্রুত পরের কোশ্চেনে যাবো। একটা করে কোশ্চেন সলভ করাইতেছি, তার মানে কিন্তু এক একটা বোমা ফেলতেছি। কিন্তু এই কোশ্চেন আর আসলে কি ভুল হবে? ভুল হবে না। এই যে আগের কোশ্চেনটা সলভ করলাম, এই কোশ্চেন আসলে কি আর ভুল হবে? তারপর মোলের যে কোশ্চেন সলভ করলাম, ঘনমাত্রা যে কোশ্চেন সলভ করলাম, এই কোশ্চেন আর আসলে কোনোদিন ভুল হবে? প্রত্যেকটা কোশ্চেন মানে এক একটা করে টেকনিক কিন্তু তোমাদেরকে শেখাইতেছি। যদি ডিটেইলস ক্লাস করানোর সুযোগ হতো তোমাদের সাথে, তাইলে দেখাইতাম যে ক্লাস মানে কেমিস্ট্রি কি জিনিস, তাইলে হয়তো দেখানোর সুযোগ হতো। সে সুযোগ হয়নি। ধরে ধরে একটা করে চ্যাপ্টার পড়াতে পারতাম, কিন্তু সে সুযোগ তো আসলে হয়নি। এই জন্য শর্টকাটই দেখাতে হচ্ছে। n is equal to ne, হ্যাঁ, এটাই হচ্ছে ফর্মুলা। ne is equal to ne, এটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, ওকে ফাইন। পরের কোশ্চেনে যাব। মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারকের টাইট্রেশনের উপযুক্ত নির্দেশক নিচের কোনটি? এটা একটা চার্ট আছে। হ্যাঁ, মৃদু অ্যাসিড আর তীব্র ক্ষার যদি হয় তাহলে তাদের ক্ষেত্রে যেমন ফেনফথ্যালিন ব্যবহার করা হয়। হ্যাঁ, মৃদু অ্যাসিড আর তীব্র ক্ষার যদি হয় তাহলে তাদের ক্ষেত্রে আমরা ফেনফথ্যালিন ব্যবহার করি। আর যদি হতো তীব্র অ্যাসিড আর মৃদু ক্ষার, তাহলে মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড ব্যবহার করতাম। মৃদু যদি ক্ষার হয় লিখে দিচ্ছি টেকনিকটা কি। মৃদু যদি ক্ষার হয়, মৃদু যদি ক্ষার হয়, তাহলে আবার সেই মতে মিথাইল অরেঞ্জ মিথাইল ও মিথাইল রেড ব্যবহার করা হয়। তাহলে টেকনিকটা আমরা কি শিখলাম দেখো তো। টেকনিকটা হচ্ছে মতে মৃদু যদি ক্ষার হয়, মৃদু আবার কিন্তু অ্যাসিড হইলে ফেনফথ্যালিন। মৃদু যদি অ্যাসিড হয় ফেলে দাও, আর মৃদু যদি ক্ষার হয় তাহলে মিথাইল অরেঞ্জ মিথাইল রেড। এভাবে মৃদু যদি অ্যাসিড হয় ফেলে দাও, মৃদু যদি ক্ষার হয় রেখে দাও মিথাইল অরেঞ্জ মিথাইল রেড। আমার সাথে সাথে এভাবে মনে রাখতে হবে, এটা কিন্তু গুলায় ফেলবা। হ্যাঁ, মৃদু যদি অ্যাসিড হয় ফেলে দাও ফেনফথ্যালিন, মৃদু যদি ক্ষার হয় মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড। ঠিক আছে, এটা অনেক জায়গায় পরীক্ষা এসেছে, মাঝে মধ্যে পরীক্ষা আসে। এটা আসলে অনেক টেকনিক বেসিক বলে কিছু নাই, এটা মুখস্থ রাখতে হবে। মুখস্থ কেমনে রাখতে হবে? এমনে মুখস্থ রাখবা। এটা একটা চার্ট আছে, ঠিক আছে।
মিনাজুর রহমান লিখছে বুদ্ধি নাই তাই চলে যাচ্ছি। আমারও ভাই বুদ্ধি নাই, এই জন্য ক্লাস করাচ্ছি। হ্যাঁ, ক্লাস করতাম বুদ্ধি থাকলে, তো বুদ্ধি নাই এই জন্য আসলে ক্লাস করাচ্ছি। ফাইন, এর একটু মুখস্থ রেখো। হ্যাঁ ঠিক আছে, এর একটু মুখস্থ রেখো। কোনটি বিচারক, এটাও আসলে ছোটবেলা থেকেই বা জন্মের আগে থেকে অনেকে মুখস্থ করছো। নিচে কোনটি বিচারক, একটা সিস্টেম শেখাই। দেখো তোমরা বিভিন্ন সমতা শিখেছ না? সমতা শিখেছো তো? ধরো এই যে এইরকম আসলে সমতা শিখেছো, KMnO4 H2SO4 প্লাস FeSO4, এরকম বিক্রিয়া শিখেছো না? K2Cr2O7 প্লাস H2SO4 প্লাস H2C2O4, এটা দেখেছো নিশ্চয়ই, তাই না? KMnO4 প্লাস H2SO4 প্লাস H2O2, হ্যাঁ এরকম দেখেছো না? মূলত একটা সিস্টেম কি জানো, মানে একটা দারুণ সিস্টেম আছে। এইটা হইতেছে জারক আর এইটা হইতেছে বিজারক। দেখবা সবসময় বিক্রিয়া মানে বিক্রিয়া সেট করা থাকতো এরকম ভাবে। তো ডান পাশে যারা যারা ছিল তারা সবাই বিজারক, বাম পাশে যারা যারা ছিল তারা সবাই জারক। হ্যাঁ, আর জারক আর বিজারক চেনার খুব সুন্দর উপায় আছে। জারক আর বিজারক চেনার খুব সুন্দর উপায় আছে। এখন কি আসলে শেখাবো? শেখানো যেতে পারে। জারক, জারক অন্যকে জারিত করে, অন্যের জারণ ঘটায়। হ্যাঁ, অন্যের জারণ ঘটায়। নিজে বিজারিত হয়, নিজে বিজারিত হয়, নিজের বিজারণ ঘটে। তো ঘটনা দেখো, আমি যদি একটা জারক হই, এই চারটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে ভাই। জারণ বিজারণ থেকে জ্বলে পুড়ে আসতেছো 2018 সাল থেকে, যখন তোমরা ক্লাস 9-এ ছিলা, তাই না? তখন থেকে জারণ বিজারণ জ্বালাও পোড়াও করতেছে তোমাদের সাথে। তো জারক, আমি যদি একটা জারক হই, আমি অন্যকে, আমি তো অন্যকে তাই করব, তাই না? আমি যদি যা হই তাহলে অন্যকে যা হওয়া শেখাবো। আচ্ছা, বুঝে নিস তোরা। তো আমি যদি জারক হই, আমি অন্যের জারণ ঘটাবো, অন্যকে জারিত করব, আর নিজে নিজে ভেতরে হব তার উল্টোটা। হ্যাঁ, ভেতরে ভেতরে হব তো উল্টোটা। আমি যদি জারক হই, আমি অন্যের জারণ ঘটাবো, অন্যকে জারিত করব, নিজের বিজারণ ঘটবে, নিজে বিজারিত হব, তাই না? জারণ বিজারণ, জারক বিজারক, জারিত বিজারিত গুলায় একদম পুরো মানে জুস হয়ে যায় তোমাদের মাথার মধ্যে, মানে ঘিলু টিলু পাকায় একদম জুস হয়ে যায়। তো শিখতেছো বারবার, ভুলতেছো বারবার। নে ভাই নে, যেটা দিতেছি নে ভাই। তাহলে দেখো, তাহলে দেখো আচ্ছা 1 ঘন্টা হয়ে গেছে, তাও তোরা ক্লাস থেকে যাস নাই না? 1000 পোলাপান ছিলি, এখনো 1000 পোলাপানই আসোস। ক্লাস কি ভালো লাগতেছে তোদের? আচ্ছা একটু বলতো ক্লাস ভালো লাগতেছে কিনা? ক্লাস কি শেষ করে দিব নাকি ক্লাস কন্টিনিউ করতে থাকবো? জান্নাতুল ফেরদৌস, এই জন্য তো বুঝাই দিচ্ছি। ক্লাস কেমন লাগতেছে তোদের? আর তোরা যদি মজা না পাস, আর তোরা যদি ভালো না বুঝিস, তাহলে পরের দিনের ক্লাস নিতে আসবো না। আজকে তো ক্লাস নিতে আসছি তোদের মেহফুজ ভাইয়ের নিমন্ত্রণে। হ্যাঁ, ক্লাস শেষে ভাই তোরা একটু জানাস যে কেমন ছিল ক্লাস। তোরা যদি চাস তাইলে এরকম বিরক্তিকর আরো কিছু ক্লাস নিয়ে আসবো। আজকে আসলে পরিমাণগত রসায়ন একটা বিদঘুটে চ্যাপ্টার, এই চ্যাপ্টার আসলে অত বেশি মজা করা যায় না। হ্যাঁ, গুণগত পর্যাবৃত্ত যদি ক্লাস নিতে পারতাম তাইলে হয়তো তোদের অনেক ভালো লাগতো। হ্যাঁ, অর্গানিক নিতে পারতাম। ভালো লাগছে ভাই, সেই ভালো লাগছে ভাই। ও রে, পামের উপরে পাম দিতেছে। কমেন্ট একটু পড়েন, আপনার ক্লাস বরাবরই ভালো লাগে। মিম লিখেছে, ফাইন, অনেক জোস ভাই। কেমিস্ট্রি অ্যাকচুয়ালি এভাবেই শিখতে হয়। আচ্ছা ফাইন, তো দেখো, তো এই যে দেখো, জারক অন্যকে জারিত করে, অন্যের জারণ ঘটায়, নিজে বিচারিত হয়, নিজের বিজারণ ঘটে। তাইলে এবার আমাকে বলো তো, যে বিজারক সে কি কাজ করে? যে বিজারক সে কি কাজ করে? সে অন্যকে বিজারিত করে, অন্যের বিজারণ ঘটায়, নিজে জারিত হয়, নিজের জারণ ঘটায়। উল্টোটা লিখতে হবে না, তোমরা সবাই খাতায় শুধু এটা লিখে রাখো যে জারক অন্যকে আমি যা,
অন্যকে যা যা, নিজে বিবি, আমি যা অন্যকে যা যা, নিজে বিবি, আমি যা অন্যকে যা যা, নিজে বিবি, অন্যকে জারিত জারণ, নিজে বিজারিত বিজারণ। এটা মনে রাখতে হবে, হ্যাঁ ঠিক আছে। মাথা জুস হয়ে গেছে। আচ্ছা, এলোমেলো না, আরে কোনো এলোমেলো হয় নাই। যারা অন্যকে জারিত করে অন্যের জারণ ঘটায়, কোনো এলোমেলো হয় নাই, ঠিক আছে, কোনো এলোমেলো হয় নাই। এবার দেখো তোমাদেরকে এবার মূল জিনিসটা দেখায়। দেখো KMnO4 এটা +7 আছে না, এটা Mn2+ হয়, তার মানে বিজারণ ঘটে, এটা একটা জারক। Mn2+, Mn2+, ঠিক আছে। দেখো Mn7+ থেকে Mn2+ হইছে, Mn7+ থেকে Mn2+ হইছে, এর থেকে আর সামনে যাওয়া সম্ভব না, তাই না? দেখো এর থেকে সামনে যাওয়া সম্ভব না। এরপর দেখো CuSO4 এটা 2+, এটা 2+ থেকে কি হইতে পারে, 2+ থেকে 1+ হইতে পারে, 2+ থেকে 3+ এ যেতে পারবে না। তার মানে কি, তার মানে এটা একটা জারক, এটার বিজারণ ঘটেছে, বিজারণ ঘটেছে, তার মানে এটা একটা জারক, হ্যাঁ। আবার ধরো Mn2+ থেকে যদি Mn0 তে যাইতা তোমরা, Mn0 তে চিন্তা করো, Mn0, তাহলে 2+ থেকে যদি 0 হয় তাহলে বিজারণ ঘটছে, তার মানে এটা একটা জারক। আমাদেরকে বলেছে কোনটা বিজারক। Na2S2O3 সোডিয়াম থায়োসালফেট, এই বিক্রিয়া তোমরা নিশ্চয়ই দেখেছো 2+ থেকে, এটা বিক্রিয়া তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমাদের ওই যে আয়োডোমিতি আয়োডিমিতি, দেখছো না, আয়োডোমিতি আয়োডিমিতি, ওখানে তোমাদের দেখার কথা। সো এটি হচ্ছে আমাদের একমাত্র বিজারক, ঠিক আছে। আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি, আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এই যে আরেকটা টাইপ চলে এসেছে, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সো আসো এখানে কোনগুলো প্রাইমারি কোনগুলো সেকেন্ডারি, কোনগুলো প্রাইমারি কোনগুলো সেকেন্ডারি, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখান থেকে মাঝে মধ্যেই প্রশ্ন হয়, তো এই প্রশ্ন লেখার সময় গন্ধ বের হচ্ছে বোর্ড থেকে, মানে বোর্ড থেকে গন্ধ বের হচ্ছে, সি 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 গন্ধ বের হচ্ছে। তো যাদের যাদের সংকেতে সি থাকবে, যাদের সংকেতে সি থাকবে, হ্যাঁ যাদের সংকেতে সি থাকবে, এক্সেপ্ট এই Cl, যাদের সংকেতে সি থাকবে তারাই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, ঠিক আছে। যাদের সংকেতে সি থাকবে তারাই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। কারা কারা? Na2CO3, তারপর অক্সালিক অ্যাসিড H2C2O4, হ্যাঁ H2C2O4, Na2C2O4, হ্যাঁ Na2C2O4। তারপর আরো সিয়ালা কি আছে, K2Cr2O7, এক্সেপ্ট ব্যতিক্রম, ব্যতিক্রম হইতেছে এই সেল সি থাকবে কিন্তু সে সি থাকবে কিন্তু সে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ যাদের মধ্যে সি থাকবে না, HCl, H2SO4, হ্যাঁ তারপর KMnO4, তারপর NaOH, হ্যাঁ এগুলো হচ্ছে সবই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। মাঝে মধ্যে এখান থেকে প্রশ্ন হবে, একটু খেয়াল দেখো, হ্যাঁ। ব্যতিক্রম HCl, এই তো ফাইন, এই যে এটা তোমরা সবাই জানো, এটা তোমরা সবাই জানো। এই প্রশ্নটা কিন্তু বেশ ইজি, এটা মাঝে মধ্যে পরীক্ষায় যেমন আসে, তোমরাও হয়তো অনেক সময় ফেস করেছো। ওকে, আরিফা সর্দার, ওকে। কস্টিক সোডা দ্রবণের প্রতি লিটারে 5 গ্রাম NaOH থাকলে দ্রবণটির মোলারিটি কত? আবার সে ঘুরে ফিরে ঘনমাত্রার কোশ্চেনে চলে আসছে। প্রতি লিটার 5 গ্রাম যদি থাকে মোলারিটি কত, হ্যাঁ মোলারিটি কত, আমাদের সেই ঘনমাত্রা সেই পপুলার ফর্মুলাতে আমরা আবার চলে যাব। আমাদের প্রতি লিটার 5 গ্রাম আছে, মোলারিটি কত, হ্যাঁ মোলারিটি কত। তাহলে আমাদের মোলারিটির জন্য আমাদের সেই পরিচিত ফর্মুলা S = 1000 W, এই যে শর্টকাট পাগলারা শর্টকাট খোঁজা শুরু করছে, আর এইটাই তো শর্টকাট, ডিভাইড বাই mv। তাহলে দেখো 1000, W এর ভ্যালু কত, 5 গ্রাম, হ্যাঁ m এর ভ্যালু কত, কস্টিক সোডা তার মানে কি 40, ইনটু v 1 লিটার বলেছে। এখানকার ভিটা কি বলতো, এখানকার ভিটা হচ্ছে মিলিলিটারে, এখানকার ভিটা কি মিলিলিটারে, এখানকার ভি যদি মিলিলিটারে হয় তাহলে সেই ভ্যালুটা কত হবে, মিলিলিটারে যদি হয় তাহলে সেই ভ্যালুটা কত হবে বলতো,
প্রতি লিটার বলেছে। 1 লিটার সমান কত ml? 1000 ml। হ্যাঁ, 1000 ml। কাটা 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 1000 W ডিভাইড বাই mv। তাহলে দেখো 5 8টা 40, তাই না? তাহলে 5 8টা যদি 40 হয়, সরি 8টা যদি 40 হয় 1 ডিভাইড বাই 8, তাহলে 8 100। তাহলে দেখো তোমরা অ্যাকচুয়ালি বাকি উত্তরটুকু তোমরা করে ফেলতে পারবা। পয়েন্টার আগের কোন মানটা আছে? হ্যান্ড ক্যালকুলেশন শেখাবো, হাউ টু লার্ন হ্যান্ড ক্যালকুলেশন উইদিন 2 সেকেন্ড। আচ্ছা, 1 ডিভাইড বাই 8, তাই না? তাহলে একের উপরে বাদ, একের উপরে বাদ, একের উপরে বাদ, এই যে 0.125 মোলার। কিসের ম্যাথ? হ্যাঁ, এই হয়ে গেছে, হ্যান্ড ক্যালকুলেশন শিখে ফেললাম আমরা। ঠিক আছে, এইভাবে আমরা হ্যান্ড ক্যালকুলেশন করে ফেলবো, এইভাবে আমরা হ্যান্ড ক্যালকুলেশন করে ফেলবো। ক্লিয়ার সবাই? হ্যান্ড ক্যালকুলেশন ক্লিয়ার? আশা করতেছি তোমরা সবাই ক্লিয়ার হ্যান্ড ক্যালকুলেশন। আশা করতেছি তোমরা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছো হ্যান্ড ক্যালকুলেশন। ফাইন, এবার পরের কোশ্চেনে 16 গ্রাম অক্সিজেনে পরমাণু সংখ্যা কত? এখানে একটা সুন্দর জায়গা আছে, সেটা হচ্ছে পরমাণু সংখ্যা বলেছে কিন্তু। হ্যাঁ, পরমাণু সংখ্যা, এক হচ্ছে অণু সংখ্যা আর একটা হচ্ছে পরমাণু সংখ্যা। একটা অক্সিজেন অণুতে পরমাণু থাকে কয়টা? একটা অক্সিজেন অণুতে পরমাণু থাকে হচ্ছে 2টা। একটা অক্সিজেন অণুতে পরমাণু থাকে হচ্ছে 2টা। ঠিক আছে, একটা অক্সিজেন অণুতে পরমাণু থাকে হচ্ছে 2টা। আগে আমরা বের করব 16 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা কত, তাই না? তার জন্য আমাদের লাগবে হচ্ছে 32 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যক, ইনটু 10 টু দি পাওয়ার 23। অতএব 16 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা 16 ডিভাইডেড বাই 32, তাই না? অতএব 16 গ্রাম অক্সিজেনে, এতক্ষণ আমরা অণু বের করছিলাম, এবার আমরা বের করব পরমাণুর সংখ্যা। তাহলে কত দ্বারা গুণ হয়ে যাবে? 2 দ্বারা গুণ হবে, ইনটু 16 ইনটু 2, ঠিক আছে, ডিভাইডেড বাই 32। তাহলে 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23। এতটি লিখে কেন করাইলাম? যাতে বুদ্ধিজীবীরা যাতে বুঝতে পারে। হ্যাঁ, যাতে বুদ্ধিজীবীরা বুঝতে পারে। দেখো, খুবই সহজ প্রশ্ন। চাইলে 2 লাইনে করে ফেলতে পারতে, চাইলে মাথায়ও করে ফেলতে পারতে। মুখে মুখে আর হতো না, মুখে মুখে বলে তো আর লাভ নাই যদি মাথায় কোনো ঘিলু না থাকে। হ্যাঁ, নে ভাই নে, যেটা শিখাইলাম সেটা নিয়ে নে। ওকে, অর্গানিক ক্লাস সম্ভবত তোমাদের হোসেন আলী ভাইয়া নিবেন। ওকে, আবার নিব, আরেকটা ক্লাস নিব, ইচ্ছা আছে। ক্লোরিনের জারণ সংখ্যা সর্বাধিক, বলছিলাম না জারণ বিজারণ থেকে প্রশ্ন করবে। জারণ সংখ্যা সর্বাধিক, যে বিশ্রী শর্টকাট শিখাইছি না একটা, বিশ্রী শর্টকাট অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, যাই হোক, দেখো এখানে আমরা কি সিস্টেমে যাব? দেখো, অক্সিজেন -2, হাইড্রোজেন +1, তাহলে ক্লোরিনের জারণ মান কত হবে? 0 করার জন্য +1, রাইট? +1, তাহলে এখানে -4, এটা +1, তাহলে কত করতে হবে? +3, তাহলে 0। এটা -6, +1, তাহলে কত করতে হবে? +5, 0। -8, +1, তাহলে এটা কত করতে হবে? +7, তাহলে 0। যার জারণ মান সব থেকে বেশি, ক্লোরিনের জারণ মান সব থেকে বেশি, সেটাই হচ্ছে আমাদের উত্তর। জারণ মান সব থেকে বেশি, সেটাই উত্তর। এই যে ফাইন, মানে 1-2 সেকেন্ডের মধ্যে সবাই এখন বুদ্ধিজীবী হয়ে গেছে। হ্যাঁ, মনে রাখবো তোমরা একটা জিনিস, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যেহেতু 1 অক্টোবর আমাদের আজকে ক্লাস হচ্ছে এবং সকল বুদ্ধিজীবীরা এই ধরনের প্রশ্ন স্ক্রিন আসার সাথে সাথে উত্তর করে ফেলতে পারতেছে, তার মানে এখন থেকে 2024 সাল থেকে বুদ্ধিজীবী দিবস হচ্ছে 1 অক্টোবর। ঠিক আছে, কারণ কমেন্ট বক্সে অনেক বুদ্ধিজীবী সাথে সাথে প্রশ্ন দেখার সাথে সাথে উত্তর করে ফেলতেছে। ঠিক আছে, ফাইন। ওকে, পরের কোশ্চেন। 250 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ তৈরি করতে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন? তার মানে কি পরিমাণ বলতে বোঝাচ্ছে? কি পরিমাণ বলতে কি বোঝাচ্ছে বলো তো? কি পরিমাণ বলতে বোঝাচ্ছে? কি পরিমাণ বলতে বোঝাচ্ছে হচ্ছে W এর ভ্যালু। W, তাহলে W ইজ ইকুয়াল টু SMV, ঠিক আছে, ডিভাইড বাই 1000। জাস্ট ভ্যালুটা বসাই দিবা, শেষ। S এর ভ্যালু কত? 0.1 ইনটু M, সোডিয়াম হাইড্রোক্সাইড মানে 40, V মানে কত? 250 মিলিলিটারেই রাখবা, তারপর 1000। ঠিক আছে, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। উপরে 0.1 মানে নিচে 10 দ্বারা গুণ করে ফেললে 0.1 চলে যায়।
তাহলে 4 25 100, 4 25 100। হ্যান্ড ক্যালকুলেশন রে বাবা, এত কঠিন। এটা করতে যে আমার ব্রেন একদম চক্কর দিয়ে উঠছে। এইখানে যখন দেখছো সাথে সাথে ভাই এই কি প্রশ্ন দেয়, হ্যান্ড ক্যালকুলেশন করা যায় না, করছে ভালো না, মানে গালাগালি করে অবস্থা খারাপ। কিন্তু দেখো উত্তর হইতেছে 1। হ্যাঁ, তো দেখো সবার আগে বুদ্ধিজীবী পদবি পাইছে ক্লাসে। তো এই কোশ্চেন দেখার সাথে সাথে কিন্তু চক্কর দিয়ে ওঠার কথা, আরে কি প্রশ্ন করে, এইসব ভুলভাল প্রশ্ন, বইয়ের বাইরে, সিলেবাসের বাইরে প্রশ্ন, হাতে ক্যালকুলেশন করা যায় না। অথচ দেখো কোশ্চেনের উত্তরটা দেখো, ঠিক আছে? তোরা ভাই বেশি হাসিস, ভালো লাগে না এত দুঃখে দুঃখে কথাবার্তা কই তোগো লগে, আর তোরা হাসাহাসি করিস। যা, হাসাহাসি দেখলে মনে হয় আমি খুব খারাপ ক্লাস নিচ্ছি। আমি আসলেই খারাপ ক্লাস নিতেছি? যা, কথাই নাই তোদের সাথে। 5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের শক্তিমাত্রা মোলার ঘনমাত্রায় কত? বাপ রে বাপ, এই কোশ্চেন তো মুখস্থ আমাদের 1.25 না? এটা মুখস্থ না? 10% বুদ্ধিজীবী, 10% মেধাবী। এই কোশ্চেনের নাম হচ্ছে 10% মেধাবী। তাহলে 10 into percentage ডিভাইড বাই m, তাইলে হচ্ছে 1.25 মোলার। এবার দেখো এই প্রশ্ন আসবে, মোলারিটি, ppm, ppb এরকম টাইপের প্রশ্ন দেখো তোমরা পরীক্ষায় পাবা, ঠিক আছে? ব্রেক দেন, ওকে? একবার ক্লাস শেষেই, খুব বেশিক্ষণ ক্লাস নিব না, এই চ্যাপ্টার পড়াবো 20 মিনিটের মতো, তারপর তড়িৎ রসায়ন পড়াবো, মানে 2 ঘন্টার ক্লাস হবে। কোন দ্রবণে আর্সেনিকের ঘনমাত্রা 10 ppm হলে 10 লিটার দ্রবণে কত মিলিগ্রাম আর্সেনিক বিদ্যমান? ওরে বাবা বাবা বাবা, কি কঠিন প্রশ্ন। ঘনমাত্রা 10 ppm, ঘনমাত্রা 10 ppm বলেছে। এবার 10 লিটার দ্রবণে কত মিলিগ্রাম, কত মিলিগ্রাম? এবার আসো, একটা জিনিস তোমাদের জানা থাকতে হবে, ppm এর মানে কি? ppm মানে পার্টস পার মিলিয়ন, কিন্তু মনে রাখতে হবে ppm মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। ppm মানে হচ্ছে 1 লিটারে কত মিলিগ্রাম, 1 লিটারে কত মিলিগ্রাম, তার নামই হচ্ছে ppm। ppm কাকে বলে? ppm কাকে বলে? বায়োলজিতে একটা প্রশ্ন আছে, বাংলাদেশের নলকূপগুলোতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত, আর WHO এর মতে পুরো ওয়ার্ল্ডে কত? সেখানে কোথাও কোথাও ppm দেওয়া, কোথাও কোথাও মিলিগ্রাম পার লিটার দেওয়া। তাহলে মিলিগ্রাম পার লিটার আর ppm কি ভাই? ভাই ppm আর মিলিগ্রাম পার লিটার সেম, আজকের ক্লাসের শুরুতেই দেখাইছি, তাই না? মাথার মধ্যে একদম ইনজেকশন দিয়ে ঢুকায় নাও, ppm আর মিলিগ্রাম পার লিটার সেম, ppm আর মিলিগ্রাম পার লিটার সেম, ঠিক আছে? ফাইন। তাহলে খেয়াল করে দেখো ppm আর মিলিগ্রাম পার লিটার যদি সেম হয় ppm আর মিলিগ্রাম পার লিটার, তাইলে 10 ppm মানে কত? 10 ppm মানে কত? 10 ppm মানে হচ্ছে 1 লিটারে আছে কত? 10 মিলিগ্রাম, রাইট? আর্সেনিকের ঘনমাত্রা 10 ppm মানে কি? 10 ppm মানে হচ্ছে 10 মিলিগ্রাম পার লিটার, রাইট? 10 মিলিগ্রাম পার লিটার, তাহলে 1 লিটারে কত মিলিগ্রাম? 10 মিলিগ্রাম। এবার তাহলে 10 লিটারে কত? 10 into 10, 100 মিলিগ্রাম। শেষ। এটা কোনো প্রশ্ন হইল? এই প্রশ্নটা দিছে কেন? এই প্রশ্নটা দিছে কেন? ক্লিয়ার সবাই? বলবান ক্লিয়ার? কই আটকায় গেছে ক্লাস? বলবান কি ক্লিয়ার? ওকে ফাইন। কি হলো ভাই? এর কিছুই তো হয় নাই। ক্লিয়ার ভাই? ওকে, এখন দেখবো যা প্রশ্ন আসে সব পারবা। 16 গ্রাম অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা, তাইলে 32 গ্রাম অণু যা আছে 16 গ্রামে তার অর্ধেক আছে, 32 গ্রামে যা আছে 16 গ্রামে তার অর্ধেক আছে। হ্যাঁ, এইটা কোনো প্রশ্ন হইল রে? আমাদের বুদ্ধিজীবী, আমাদের মতো না, সরি, কমেন্ট বক্সের বুদ্ধিজীবীদের কাছে এইসব কোনো প্রশ্ন? এই যে এটা 3.011 into 10 to the power 8, ছি, এটা হবে উত্তর, ঠিক আছে? অর্ধেক, 32 গ্রামে যা 16 গ্রামে তার অর্ধেক হবে। কিন্তু খেয়াল রাখতে হবে ভাই, এইখানে যদি বলতো পরমাণু, এখানে যদি বলতো পরমাণু, তাইলে উত্তর হইতো এইটা। আর এই যে এই সব চালাকি কিন্তু খেয়াল রাখতে হবে ভাই,
তা যদি না রাখো তোমার চান্স ভাই হবে না ভাই। এগুলো একটু খেয়াল রাখতে হবে, তাড়াহুড়া করে অ্যান্সার করে আসলে হবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। দ্রবণের প্রকৃতি নির্ণয়ের ম্যাথ V1S নে ভাই নে, ইউটিউবে পরিমাণগত রসায়ন শিওর শর্ট লিখে সার্চ করবা, দেখবা আমার 4 ঘন্টার লেকচার আছে। প্রকৃতি নির্ণয়, মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা নির্ণয়, মিশ্রিত দ্রবণের pH নির্ণয়, যাই হোক একদম ধরে 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 বুদ্ধিজীবীদের যেমনে খাওয়াইতে হয় সেভাবে খাওয়াই দিছি, ইউটিউবে দেখো। ওকে ফাইন। 250 ml দ্রবণে কি পরিমাণ Na2CO3 দ্রবীভূত থাকলে তা নরমাল দ্রবণ হয়? নরমাল দ্রবণ হয়, হ্যাঁ। কি পরিমাণ ml দ্রবণে কি পরিমাণ, আমাদের নরমাল আর যেটাই মানে যাই না কেন আমাদের W বের করতে হবে, ঘটনা শেষ। W is equal to SMV divided by 1000। Na2CO3 দ্রবীভূত থাকলে না নরমাল দ্রবণ হবে, হ্যাঁ, তা একদম নরমাল দ্রবণ হবে। তাহলে আমরা কি চিন্তা করব যে আমাদের দেখো আয়তন দেওয়া আছে 250 ml, Na2CO3 106 দেওয়া আছে, মানে যাই বলুক না কেন ঘটনা, আমাদের যাই বলুক না কেন আমাদের ক্যালকুলেশন তো আমাদের কাছে আছে। মোল পার লিটার এইভাবে ক্যালকুলেশন করব আমরা, হ্যাঁ, মোল পার লিটার এইভাবে ক্যালকুলেশন করব, ঠিক আছে। নরমাল দ্রবণ হবে মোল পার লিটার, নরমাল দ্রবণ, ঠিক আছে। নরমালের ক্যালকুলেশনটা তোমাদেরকে একটু বোঝাই। দেখো তোমরা তো নামের বানান জানো তাই না? নাম বানান কি? NAME। এ লিখতে যে একটু কালি ফুরাই গেছে কলমের। আলটিমেটলি জিনিসটা হচ্ছে এটাই, এক নরমাল সমান মোলারিটি ইনটু তুল্য সংখ্যা। নরমাল সমান মোলারিটি ইনটু তুল্য সংখ্যা, ঠিক আছে। তাহলে Na2CO3 এর তুল্য সংখ্যা কত? এটা যেহেতু লবণ, তাহলে এর ক্যাটায়নের ধনাত্মক চার্জই হচ্ছে তুল্য সংখ্যা, ক্যাটায়নের ধনাত্মক চার্জ 2, তাহলে এর তুল্য সংখ্যা কত? 2। তাহলে আমরা নরমাল দ্রবণ বের করব তাই না, কিন্তু আমাদের মোলারিটি লাগবে তাই না, আমাদের মোলারিটি লাগবে। দেখো আমরা এখানে এই যে m এর ভ্যালু, সরি s এর ভ্যালু, s টা কি নিব? s হচ্ছে মোলারিটির ভ্যালুটা আমরা এখানে বসাবো, মোলারিটির ভ্যালুটা বসাবো, হ্যাঁ। দ্রবীভূত থাকলে দেখো এত ml দ্রবণে কি পরিমাণ Na2CO3 দ্রবীভূত থাকলে তা নরমাল দ্রবণ হয়, একদম নরমাল দ্রবণ হবে, ঠিক আছে। এটা কি একটা প্রমাণ দ্রবণ যার ঘনমাত্রা আমাদের সবার জানা আছে। এখন এইটার তুল্য সংখ্যা কত? 2। তাহলে এখান থেকে তুমি চিন্তা করো, আমার যদি মোলারিটি জানা থাকে তাহলে আমি নরমালিটি বের করতে পারবো, নরমালিটি জানা থাকলে মোলারিটি বের করতে পারবো, ঠিক আছে। মোলারিটি দেওয়া থাকলে নরমালিটি বের করতে পারবো, নরমালিটি দেওয়া থাকলে মোলারিটি বের করতে পারবো, ঠিক আছে। ওকে, তাহলে দেখো n is equal to me, হ্যাঁ। তাহলে আমরা ধরে নিচ্ছি যে 1 মোলার, তাহলে কত নরমাল দ্রবণ হবে, ঠিক আছে। আমরা যদি ধরে নেই তা নরমাল দ্রবণ হবে, তাহলে এটাকে তুমি কিসের সাথে তুলনা করতে পারো? মোলার দ্রবণ হবে। মোলার দ্রবণ ইজ ইকুয়াল টু কি? 1 মোলার। তাহলে নরমাল দ্রবণ সমান কি? নরমাল দ্রবণ ইজ ইকুয়াল টু 1 নরমাল। তাহলে 1 নরমাল ইজ ইকুয়াল টু, দেখো 1 নরমাল ইজ ইকুয়াল টু মোলার ইনটু তুল্য সংখ্যা 2, তাহলে মোলারিটি ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই 2, দ্যাটস ইট। তাহলে আমরা মোলারিটি ভ্যালুটা এখানে বসাবো, কিন্তু তোমার নরমালিটির এই কনসেপ্টটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, নরমালিটির এই কনসেপ্টটা তোমার মাথায় রাখতে হবে। এটা একটু অ্যাডভান্স প্রশ্ন করেছে, যেহেতু অনেক আগের, বাও বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি 2000 সালের দিকে প্রশ্ন করেছে। n is equal to me, এই কনসেপ্টটা মাথার মধ্যে না থাকলে তুমি কিন্তু এই কোশ্চেন সলভ করতে পারবে না। মোলার দ্রবণ হয় যদি বলতো তাহলে কনসেপ্ট হতো একরকম, যেহেতু বলেছে নরমাল, এইটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তোমাকে কি বলেছে? কত নরমাল, শুধু বলেছে নরমাল। তাহলে মোলার দ্রবণ যদি হয় 1 মোলার, নরমাল দ্রবণ মানে কি? 1 নরমাল। তাহলে নরমাল হচ্ছে 1 চিন্তা করে তোমার এই ভ্যালুটা বের করে নিয়ে ম্যাথ করতে হবে, এই ভ্যালুটা বের করে ম্যাথ করতে হবে, কারণ এই ভ্যালুটাই হচ্ছে তোমার s এর ভ্যালু, এই ভ্যালুটাই তোমার হচ্ছে s এর ভ্যালু, আবার তুল্য সংখ্যাও লাগবে। তাহলে এবার এখানে তুমি যদি ভ্যালুগুলো বসাও তাহলে তুমি এখান থেকে অ্যানসার পেয়ে যাবে, সম্ভবত 13.25 এর মতো অ্যানসার আসবে। ওকে, এই পার্টটা নতুন, এই পার্টটা একটু মাথার মধ্যে ঢুকায় নাও। নরমাল দ্রবণ কাকে বলে? কে জানি কিছুক্ষণ আগে কমেন্ট করলো, ভাইয়া নরমাল দ্রবণ একটু ম্যাথ করান, ঠিক আছে। ফাইন, মনে রাখবা n is equal to me, n is equal to me, n is equal to me। ফাইন, পরের কোশ্চেন। 1 লিটার পানিতে 50 মাইক্রোগ্রাম আর্সেনিক থাকলে আর্সেনিকের ঘনমাত্রা কত? পিপিবি তে বের করতে বলছে না, মাইক্রোগ্রাম আর্সেনিক যদি থাকে ওই পানিতে আর্সেনিকের ঘনমাত্রা কত? 1 লিটার পানিতে 50 মাইক্রোগ্রাম আর্সেনিক থাকলে ওই পানিতে আর্সেনিকের ঘনমাত্রা কত? ঠিক আছে, আর্সেনিকের ঘনমাত্রা কত? আচ্ছা,
এখন আমাদেরকে দিছে কি মাইক্রোগ্রাম, মাইক্রোগ্রাম থেকে আমরা যদি মিলিগ্রামে যেতে পারি তাহলে ppm পেয়ে যাবো, ppm থেকে ppb তে যেতে পারবো। তাহলে দেখো 50 মাইক্রোগ্রাম, মাইক্রোগ্রাম পার লিটার, হ্যাঁ মাইক্রোগ্রাম পার লিটার। এখান থেকে মিলিগ্রাম পার লিটারে কেমনে যাওয়া যায়? দেখো ব্যাপারটা এরকম, 1 মাইক্রোগ্রাম সমান 1 মাইক্রোগ্রাম সমান 10 টু দি পাওয়ার মাইক্রো 10 টু দি পাওয়ার -6 গ্রাম, 10 টু দি পাওয়ার 6 গ্রাম। মাইক্রোগ্রাম সমান 10 টু দি পাওয়ার -6 গ্রাম। 1 মাইক্রোগ্রাম সমান 10 টু দি পাওয়ার -6 গ্রাম, ঠিক আছে? 10 টু দি পাওয়ার -6, হ্যাঁ এটা তোমাদের জানা আছে। 1 মাইক্রোগ্রাম সমান 10 টু দি পাওয়ার -6, 10 টু দি পাওয়ার -6 গ্রাম। এবার আমাদের কি দরকার? ঘনমাত্রা ppb তে দরকার, ppm ppb। ppb নিশ্চয়ই তোমাদের মনে ছিল যে মোলার থেকে ppb তে যেতে গেলে আণবিক ভর 10 টু দি পাওয়ার কিউব 10 টু দি পাওয়ার কিউব ppb ছিল, তাই না? ppb ছিল। তো এখানে দেখো আমরা যদি আমাদের মিলিগ্রাম পার লিটারে যেতে পারি, যদি মিলিগ্রাম পার, দেখো 1 লিটার পানিতে এত মাইক্রোগ্রাম আর্সেনিক থাকে, 1 লিটার পানিতে বলেছে পার লিটারে এত মাইক্রোগ্রাম আর্সেনিক থাকে। এবার তুমি চিন্তা করো এইটাকে যদি আমরা মিলিগ্রাম পার লিটারে নিয়ে যাই তাহলে সেটা আমাদের ppb এর ভ্যালু। অসুবিধা যেখানে তোমাদের বাড়তেছে সেটা হচ্ছে আর্সেনিকের পারমাণবিক ভর, আণবিক ভর তো জানি না, তাই না? আর্সেনিকের ঘনমাত্রা কত বের করতে বলেছে, তাহলে আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে মিলিগ্রাম পার লিটারে যাওয়া। আমাদের টার্গেট হচ্ছে মিলিগ্রাম পার লিটারে যাওয়া। মিলিগ্রাম পার লিটারে গেলে আমাদের লাভটা কি হবে বলো তো? মিলিগ্রাম পার লিটারে গেলে আমাদের লাভটা হচ্ছে, মিলিগ্রাম পার লিটারে যেতে পারলে আমাদের লাভটা হচ্ছে আমরা ppm এ চলে যেতে পারবো, সেখান থেকে 10 টু দি পাওয়ার কিউব দ্বারা গুণ করলে ppb তে যাব। তাহলে দেখো 50 ইনটু 10 টু দি পাওয়ার, হ্যাঁ 50 ইনটু 10 টু দি পাওয়ার -6 গ্রাম পার লিটার, রাইট? 50 ইনটু 10 টু দি পাওয়ার -6 গ্রাম পার লিটার, রাইট? মাইক্রোগ্রাম থেকে আমরা গ্রামে যাব 10 টু দি পাওয়ার -6 দ্বারা গুণ করে। 50 ইনটু 10 টু দি পাওয়ার -6 ইনটু 10 টু দি পাওয়ার কিউব মিলিগ্রাম পার লিটার। তার মানে 50 ইনটু 10 টু দি, একদম প্রথমে কিন্তু এটা শেখাইছি তোমাদের, 10 টু দি পাওয়ার কিউব ppm। এবার আমাদের যেতে হবে ppb তে, একটা এক্সট্রা 10 টু দি পাওয়ার কিউব গুণ করব। 50 ইনটু 10 টু দি পাওয়ার -6 ইনটু 10 টু দি পাওয়ার কিউব ইনটু 10 টু দি পাওয়ার কিউব, এটাই হচ্ছে ppb। এবার আসো 333, তাহলে আলটিমেটলি আমাদের 50 ppb, 50 ppb হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? এইবার একটা বেত লাগবে, বেত লাগবে কেন? বেত লাগবে হচ্ছে কিছু বুদ্ধিজীবীদের জন্য যারা হচ্ছে শর্টকাট পাগলা, তাদের নিয়ে আমার এখন কথা আছে। SM ইনটু 100 কি জানি একটা সূত্র কমেন্ট বক্সে দেখাইলা, শর্টকাট শিখলে কি এই ম্যাথ সলভ করা যাইতো? যাইতো না। সব ম্যাথ শর্টকাট দিয়ে শেখার দরকার নেই, কনসেপ্টও লাগে কিছু ম্যাথ সলভ করতে যেয়ে। এই জন্য শর্টকাট না ভাই। এই জন্য কেন আজকের ক্লাস আমি বারবার তোমাদেরকে বেসিকে কেন গুরুত্ব দিচ্ছি, বারবার কেন বেসিক তোমাদেরকে বোঝাচ্ছি, কারণ বেসিকে গুরুত্ব দিলে তুমি এই জিনিসপত্রগুলো নিজেরা সলভ করতে পারবে। একটু ঘুরায় পেঁচায় দিলে শর্টকাট দিয়ে সলভ করতে পারবা না, ঠিক আছে? সলভ করতে পারবা না, বুঝতে পেরেছো? তো দেখো এই ম্যাথটা সলভ করতে গেলে তোমাদের আসলে বেসিক দরকার, কারণ এখান থেকে ঘুরে গ্রাম পার লিটারে আসতে হবে, গ্রাম পার লিটার থেকে ppm এ যেতে হবে, ppm থেকে ppb তে যেতে হবে, ঠিক আছে? সো অবশ্যই শর্টকাট পাগলাদেরকে স্যালুট, হ্যাঁ শর্টকাট পাগলাদেরকে স্যালুট। আমরা বেসিকে ইম্পর্টেন্স দিব, হ্যাঁ কে বলেছে? আর ভাইয়া বলেছে বেসিকে ইম্পর্টেন্স দিব। বেসিক বোঝা থাকলে শর্টকাট এমনি বের করে ফেলতে পারবা। এই ম্যাথ সলভ করতে 10 সেকেন্ড সময়ও লাগবে না তুমি যদি বুঝতে পারো, ঠিক আছে? তুমি যদি বুঝতে পারো 10 সেকেন্ড সময়ও লাগবে না, ফাইন, 10 সেকেন্ড সময়ও লাগবে না এই ম্যাথ বুঝতে। এইবার আজকের ক্লাসের পর্বটা কি? আজকের ক্লাসের পর্ব হচ্ছে 5 মিনিট আমরা 20টার মতো কোশ্চেন সলভ করব, ঝটপট। আমরা শিখে ফেলছি অলরেডি সবটাই। এবার আমরা 5 মিনিটে ঝটপট টাইপের প্রশ্ন সলভ করব। আমরা কত দ্রুত সলভ করতে পারি, হ্যাঁ ঝটপট। সবাই একটু রেডি হয়ে যাও আমার সাথে 5 মিনিট আমরা 20টার মতো প্রশ্ন সলভ করব এবার, ঠিক আছে? আমরা তো অনেক শিখে ফেলছি, বুদ্ধিজীবী হয়ে গেছি, এখন তো এগুলো সলভ করা আমাদের কাছে অনেক ইজি।
ফাইন। কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? 5 সেকেন্ডে সলভ। সেকেন্ডারি বললে যার মধ্যে সি নাই সেটা খুঁজবো। এর মধ্যে সি আছে এটা বাদ, সি আছে এটা বাদ, এর মধ্যে সি আছে এটা বাদ। KMnO4 যার মধ্যে সি নাই সেটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। অম্লীয় মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়ায় পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কথা নিশ্চয়ই মনে আছে। KMnO4 এটা হচ্ছে +7, এখান থেকে কিসে পরিণত হয়? Mn2+ এ পরিণত হয়। তাহলে কত ইলেকট্রন গ্রহণ করবে? +5 ইলেকট্রন, 5টা ইলেকট্রন। এই জন্য এর তুল্য সংখ্যাও হচ্ছে কত? 5। সাথে সাথে কুইক কুইজ, এখন চলছে আমাদের কুইক কুইজ পর্ব। কত? +5, ঠিক আছে। ঝটপট পরের কোশ্চেন। 49 গ্রাম H2SO4 500 মিলি দ্রবণে দ্রবীভূত থাকলে দ্রবণটির মোলারিটি কত হবে? মোলারিটি কত হবে? মোলারিটির সূত্র একটাই, 1000 W ডিভাইড বাই MV। 1000 W এর মান কত? 49, M কত? 98, V কত? 500। 500 1000 কাটাকাটি করলে 2, এটা কাটাকাটি করলে 2। এত সলভ করে যদি 1 হয় উত্তর, যাব কোথায় আমরা? 1 মোলার, 1 মিলিয়ন না ভাই, 1 মোলার। ওকে, তো ঝটপট ঝটপট এই পর্বটা হবে সবথেকে ইন্টারেস্টিং, মানে শিখে ফেলছি, এখন অ্যাপ্লাই করব। পরের কোশ্চেন, কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? প্রাইমারি, আরে ভাই সি খুঁজে বের কর। সি আছে কোথায়? আছে? নাই, নাই, এই যে আছে, এই সেলের মধ্যে সি ছিল, কিন্তু এটা হচ্ছে ব্যতিক্রম। যা ভাই দ্রুত যা। পরিবর্তনের সাথে নিমের কোটি পরিবর্তন হয় না, মোলারিটি পরিবর্তন হয়, মোলারিটি পরিবর্তন হয় না। মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, কিন্তু মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল। রীতি তাপমাত্রার উপর নির্ভরশীল, রীতি তাপমাত্রার উপর নির্ভরশীল। মোলারিটি তাপমাত্রার সাথে সম্পর্কিত না, এটা ভরের সাথে সম্পর্কযুক্ত। পরের কোশ্চেন, H3PO4 অম্লের ক্ষারকত্ব কত? H3PO4 ফসফরাস, অক্সিজেন হাইড্রোজেন, অক্সিজেন হাইড্রোজেন, অক্সিজেন হাইড্রোজেন, ডাবল বন্ড অক্সিজেন। তাইলে দেখো তো এইটার তড়িৎ ঋণাত্মকতা 2.1, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5, এটা 2.1, ঠিক আছে। তাহলে এই হাইড্রোজেনটা বের হয়ে যাবে, এই হাইড্রোজেনটা বের হয়ে যাবে, এই হাইড্রোজেনটা বের হয়ে যাবে। কয়টা হাইড্রোজেন বের হইলো? সেটাই হচ্ছে আমাদের অম্লের ক্ষারকত্ব। 3টা যদি বের হয়ে যায় তাইলে 3। তোমরা মাথায় রাখবা ব্যতিক্রম, ব্যতিক্রম মাথায় রাখবা। যত হাইড্রোজেন থাকে ততই তার ক্ষারকত্ব না। 3 H3PO3 2, H3PO2 1। এইটাই হচ্ছে তুল্য সংখ্যার ব্যতিক্রম, এইটাই হচ্ছে তুল্য সংখ্যার ব্যতিক্রম, যেটা PH এর ম্যাথ করার সময় লাগে। কারণ PH এর ম্যাথ করার সময় তুল্য সংখ্যা দ্বারা গুণ করতে হয়, PH এর ম্যাথ করার সময় তুল্য সংখ্যা দ্বারা গুণ করতে হয়, ঠিক আছে। ফাইন, সি উত্তর করছে। কুইক কুইজ চলছে আমাদের। 500 ml 0.1 মোলার NaOH দ্রবণ তৈরি করতে কি পরিমাণ NaOH প্রয়োজন? তাহলে W = SmV ডিভাইড বাই 1000। S কত? 0.1। এই ম্যাথটা মনে হচ্ছে সলভ করেছি এর আগে। V কত? 500 ml ডিভাইডেড বাই 1000। কাটাকাটি করে ফেল, 5 দুগুণে 10, 20 × 0.1। তার মানে এত ম্যাথ করে যদি উত্তর হয় 2, ভালো কি লাগে? কোনো কথা? এত ম্যাথ করে যদি উত্তর হয় 2। কুইক কুইক চলছে আমাদের। 2 লিটার দ্রবণে 40 গ্রাম সিলিকন দ্রবণ থাকলে দ্রবণের ঘনমাত্রা কত হবে? দ্রবণের ঘনমাত্রা কত হবে? 2 লিটার দ্রবণে এত গ্রাম, ঠিক আছে। তাহলে ঘনমাত্রা S = 1000 W ডিভাইড বাই MV। 1000 W হচ্ছে 40, NaOH W 40, NaOH 40। 2 লিটার মানে হচ্ছে 2000, 40 40 কাটা 1/2। তার মানে এত ম্যাথ করে যদি এত ছোট উত্তর হয়, এটা কোনো কথা? এইসব ম্যাথ? আচ্ছা, তাহলে আমরা এবার নিম্নের সবচেয়ে শক্তিশালী জারক নিচের কোনটি? শক্তিশালী জারক, শক্তিশালী জারক যার কেন্দ্রীয় পরমাণু চালন অবস্থা সব থেকে বেশি, HClO4। এবার কতগুলো HW দিব? HW 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 এগুলো করে করে গ্রুপে আপলোড করবা, এগুলো করে করে গ্রুপে আপলোড করবা, এগুলো করে করে গ্রুপে আপলোড করবা।
সবাই বলো আমিন। এগুলো করে করে দ্রুত গ্রুপে আপলোড করবা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে। ঠিক আছে। পরিমাণগত রসায়ন, পরিমাণগত রসায়ন চ্যাপ্টার নিয়ে কনফিডেন্স কতটুকু বেড়েছে বলো? আমি যাহা বলিয়াছিলাম তাহা কি মিলিয়াছে? প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ শুধু একটা সি মনে রাখলেই চলবে। এইটা হচ্ছে পানি পানি। নির্দেশক পানি পানি। কি কি ছিল বলতো? মতে মৃদু অ্যাসিড। মতে যদি মৃদু ক্ষারক হয় তাহলে মতে মিথাইলেট, আর মতে যদি মৃদু অ্যাসিড হয় ফেলে দাও ফেনথ্যালিন। মনে আছে? জারণ বিজারক। আমি যদি জারক হই অন্যকে জারিত করবো, অন্যের জারণ ঘটাবো, নিজে বিজারিত হবো, নিজের বিজারণ ঘটাবো, শিখাইছি না? তারপর ওই যে বিদ্ঘুটে বিশ্রী কনসেপ্ট শেখাইলাম, বিশ্রী শর্টকাট। এটা পানি পানি, ঠিক আছে? এটা পানি পানি। এরপর টাইট্রেশন। আরে নে ভাই নে, নে ভাই নে, শিখাইছি না? পানি পানি। হইছে সব? বলো ক্লিয়ার কিনা বলো।